সাইলেন্ট। চলেন আমরা শুরু করি। শুরু করার আগে গত ক্লাসে আমরা বলছিলাম কিছু জিনিস মনে রাখতে, ওগুলো মনে আছে সবার? আমরা মনে রাখতে বলছিলাম ভেক্টর কি জিনিস, রাস্টার কি জিনিস, ভেক্টর তৈরি হয় কি দিয়ে, পাথ তৈরি হয় কি দিয়ে, তারপরে হচ্ছে ডিপিআই পিপিআই, তাই না? স্ক্রিন ডিজাইন, প্রিন্ট ডিজাইন, রাইট? মনে আছে সবার? ওকে, এবার চলেন শুরু করি। আজকে আমরা শুরু করতেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, একদম কোর গ্রাফিক্সে ঢুকে যাচ্ছি আজকে। সো গ্রাফিক্সে ঢোকার আগে অবভিয়াসলি আমাদের টুলস শিখতে হবে। টুলস শেখার জন্য আমরা প্রথমে যে সফটওয়্যারটা শিখবো সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। প্রশ্ন আসতে পারে, স্যার আপনি ইলাস্ট্রেটর কোন ভার্সন ব্যবহার করতেছেন? আমি এখানে ব্যবহার করতেছি 2022, মোস্ট প্রবাবলি, হ্যাঁ 2022। তো স্যার আমরাও কি 2022 ইউজ করব? ব্যাপারটা এরকম না যে আমি ক্লাসে যেটা ইউজ করতেছি আপনারাও ওইটাই ইউজ করবেন। আপনাদের পিসিতে যেটা ভালো চলবে, আপনাদের পিসিতে যেটা বেস্ট সাপোর্ট করবে ওইটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? অ্যান্ড দেন যখন আমরা ইলাস্ট্রেটরে আসবো, ইলাস্ট্রেটরে আসার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আসার পরে আমরা এখানে বেশ কিছু জিনিস দেখতে পারতেছি। এগুলা কিছুই না, এগুলো হচ্ছে এক একটা সাইজ। যে আমরা যখন কোনো কিছু কাজ করি অবশ্যই আমাদের একটা সাইজ নিয়ে নিতে হয়। যেমন ওয়ার্ডের ডিজাইন করছিলাম আমরা একটা পেজ সাইজ নিয়ে নিয়েছিলাম, এক্সেল ডিজাইন করছিলাম একটা পেজ সাইজ নিয়ে নিয়েছিলাম। সিমিলারভাবে এখানেও কাজ করার জন্য একটা সাইজ নিয়ে নিতে হয়, ওই সাইজটা আমরা এখান থেকে নিতে পারি। এছাড়াও আমি যদি একটু নিচের দিকে দেখি, সেটা হচ্ছে দেখা যাবে যে এখানে কিছু ছবি দেখা যাচ্ছে। এই ছবিগুলো হচ্ছে আমি ইলাস্ট্রেটর দিয়ে যে কাজগুলা করব রিসেন্টলি, ওই রিসেন্ট কাজগুলা এখানে দেখা যাবে। কারণ এই রিসেন্ট কাজগুলো দুইভাবে দেখা যাইতে পারে। একটাকে আমরা বলতেছি লিস্ট ভিউ, আর একটাকে আমরা বলতেছি থাম্বনেল ভিউ। সো এখন যেভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে থাম্বনেল ভিউ। লিস্ট আকারে যদি দেখতে চাই তাহলে আমরা এইটার পাশে যে একটা লিস্টের আইকন আছে, ওই লিস্টের আইকনে যদি ক্লিক করি তাহলে এখন এটা দেখেন একটা লিস্ট আকারে দেখা যাচ্ছে। স্যার এটা কিভাবে দেখতে চাই, বা এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কেউ লিস্ট আকারে দেখতে পছন্দ করে, কেউ থাম্বনেল আকারে দেখতে পছন্দ করে। এটা আসলে খুব একটা মেজর ইস্যু না যেটা আমরা কিভাবে দেখতেছি। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা ক্রিয়েট নিউতে আসব। ক্রিয়েট নিউতে আসার পরে আমাদের এরকম একটা অপশন আসবে, অথবা কারো কারো ইলাস্ট্রেটরে ঢোকার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসতে পারে। যেভাবে আসুক কোনো সমস্যা নাই। আমরা এখান থেকেও দেখেন আগে থেকে কিছু সাইজ দিয়ে দেওয়া আছে। যেমন এখানে কিছু সাইজ দেওয়া আছে, এখানে কিছু সাইজ দেওয়া আছে, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এই সবগুলোই হচ্ছে বেসিক্যালি সাইজ। মানে কাজ করার জন্য আমাদের যে সাইজটা দরকার ওই সাইজটা এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে আজকের মতো সাইজটা না নিয়ে আমরা একটু এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি, যাতে করে আমাদের ইন ফিউচারে জিনিসগুলো বুঝতে ইজিয়ার হয়। প্রিসেট ডিটেলসে এখানে সকল ধরনের ডিটেলস এখানে থাকে। প্রথমত আমরা এটাকে সিলেক্ট করে এটার একটা আলাদা নাম দিতে পারি, এবং প্রত্যেকটা প্রজেক্টের আলাদা আলাদা নাম দিতে হবে। মানে আমি যে কাজই করতে চাই না কেন, নতুন ডকুমেন্ট নিতে চাই না কেন, এটাকে নতুন ডকুমেন্ট বলতেছি। এই যে দেখেন নিউ ডকুমেন্ট লেখা আছে, নিউ ডকুমেন্ট। আমি যখনই কোনো নতুন ডকুমেন্ট নিব তখনই আমাদের ওই ডকুমেন্টের একটা সাইজ নিতে হবে, এবং একই সাথে আমাদের একটা নামও লিখতে হবে। নাম না লিখলে পরে আবার ওই প্রবলেম হবে যে স্যার আমি তো কাজ করি কিন্তু আমার কাজটা রিপ্লেস হয়ে যায়, আগের কাজটা চলে যায়। তাহলে আগের কাজটা চলে যাচ্ছে কেন? কারণ আমার নামটা সেম হয়ে যাচ্ছে, যার কারণে আগের কাজটা আমার রিপ্লেস হয়ে যাচ্ছে। তো আমার নাম আলাদা দিয়ে দিতে হবে। তো তাহলে আমরা দিতে পারি আজকে ক্লাস 1। এরপর আসি এখান থেকে সাইজ দুই ধরনের হয়, বা একটা সাইজ আমরা দুইভাবে নিতে পারি। একটাকে আমরা বলতেছি উইথ, আর একটাকে আমরা বলতেছি হাইট। উইথ মানে হচ্ছে প্রস্থ, হাইট মানে হচ্ছে উচ্চতা বা দৈর্ঘ্য। এখান থেকে আমরা যে কোনো একটা উইথ দিয়ে দিতে পারি, যে কোনো একটা হাইট দিয়ে দিতে পারি। এখানে বেশ কিছু একক আছে, একক। যেমন আমি যদি একটু অ্যারোহেডে ক্লিক করি, এখানে লেখা আছে পয়েন্ট। আমি যদি এই অ্যারোহেডটাতে ক্লিক করি, এখানে লেখা আছে পিক্সেল, পিকাস, ইঞ্চি, ফিট, মিলিমিটার, সেন্টিমিটার, এরকম বেশ কিছু একক দেওয়া আছে, বা এগুলোকে আমরা ইউনিট বলি। এখন আমরা অ্যাকচুয়ালি কিসে কাজ করব? আমরা পিক্সেলেও কাজ করতে পারি, আমরা ইঞ্চিতে কাজ করতে পারি, আমরা মিলিমিটার, সেন্টিমিটারও কাজ করতে পারি। পয়েন্ট আর পিকাসটা খুব একটা বেশি আমাদের লাগে না বললেই চলে। আমাদের পিক্সেলটা লাগে, ইঞ্চি লাগে, মিলিমিটার মাঝে মধ্যে লাগে, পিক্সেল সেন্টিমিটারটা আমাদের মাঝে মধ্যে লাগে, ফিট লাগে কখনো কখনো যখন খুব বড় কোনো প্রজেক্ট করতে হয়। যেমন ওয়াজ মাহফিলের ব্যানারগুলো দেখছেন অনেক বড় হয়, সো ওই টাইপের কাজগুলো করতে গেলে তখন আমাদের ফিট লাগে আর কি। সো গত ক্লাসে আমরা পিক্সেল পড়ছিলাম, মনে আছে? রাস্টার ছবি তৈরি হয় পিক্সেল দিয়ে। সো আমরা আজকে পিক্সেলটাই সিলেক্ট করতেছি। পিক্সেল সিলেক্ট করে এখান থেকে ধরেন আমি উইথ দিয়ে দিলাম 1500, হাইট আমি দিলাম
2000। আমি 1500/2000 দিছি যে আপনারও দিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন। আমি বোঝার সুবিধার্থে একটা কমায় দিলাম, একটা বাড়ায় দিলাম। তার কারণ এখন দেখেন আমার উইথটা কম, হাইটটা বেশি, ঠিক কিনা? তাহলে উইথ কম আর হাইট যদি বেশি হয় তাহলে কি সেটা ল্যান্ডস্কেপ হয় না পোর্ট্রেট হয়? কি হয়? পোর্ট্রেট হয়। এই যে দেখেন ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট মানে বুঝি, মোবাইল যদি সোজা করে ধরা থাকে এটাকে আমরা বলতেছি পোর্ট্রেট, যার প্রস্থ কম দৈর্ঘ্য বেশি, পোর্ট্রেট। আর যদি ল্যান্ডস্কেপ হয় দৈর্ঘ্য কম আর প্রস্থটা বেশি, তাহলে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তাহলে এখানে বলেন এখানে তার দৈর্ঘ্যটা বেশি প্রস্থটা কম, তাহলে এটা পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ? পোর্ট্রেট। আর যদি আমি এটাকে ল্যান্ডস্কেপ করতে চাইতাম তাহলে কি করা লাগতো? প্রস্থটাকে বাড়ায় দিতে হতো। এইবার আসি, এখন ধরেন আপনি ভুলে 2000টা লিখবেন উপরে, বাট আপনি ভুলে 2000 নিচে লিখে ফেলছেন। এখন আপনি কি করবেন? দুইটা কাজ করা যায়। এক, এই লেখাটাকে কেটে আবার এখানে 2000 লেখা, এটাকে কেটে আবার এখানে 1500 লেখা, এভাবে লিখতে পারেন। সরি, 1500 লিখলাম। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইখানে দেখেন দুইটা ওরিয়েন্টেশনের বাটন দেওয়া আছে, একটাকে আমরা বলতেছি পোর্ট্রেট আর একটাকে আমরা বলতেছি ল্যান্ডস্কেপ। আমি যেই পোর্ট্রেট আইকনে ক্লিক করতেছি আমার অটোমেটিক্যালি দেখেন নাম্বারটা সুইচ হয়ে যাচ্ছে, উপরেরটা নিচে চলে আসতেছে, নিচেরটা উপরে চলে আসতেছে, কারণ আমি এখন পোর্ট্রেট চাই। বাট যদি আমি ল্যান্ডস্কেপ চাইতাম, আবার যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি আবারও দেখেন আমার মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? মানে মোট ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে কেটে লিখতে হবে, ব্যাপারটা এরকম না। আমরা যদি কোনো মানকে উপরে নিচে ভাবে ভুল করে ফেলি আমরা এই বাটনগুলোর সাহায্যে নাম্বারগুলোকে সুইচ করতে পারবো। বুঝতে পারছি? এরপরে আসি আর্টবোর্ড আর ব্লিড, এই দুইটা আজকের ক্লাসে আমরা দেখবো না, এই দুইটা আজকে আমরা স্কিপ করতেছি, এগুলো পরবর্তী একটা ক্লাসে আমরা দেখবো। আমরা একটু এখানে আসি অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনের নিচে আমাদের আরো বেশ কিছু অপশন আছে। কারো কেউ কেউ বলবেন যে স্যার আপনার তো অ্যাডভান্স অপশন আসে, আমার তো অ্যাডভান্স অপশন আসে না। তো না আসলে কি করবেন? এখানে একটা অ্যারো আছে, অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাডভান্স অপশনের জিনিসপাতিগুলো দেখা যাবে। গত ক্লাসে আমরা দুই ধরনের জিনিস বলছিলাম, একটা হচ্ছে স্ক্রিন ডিজাইন, একটা হচ্ছে প্রিন্ট ডিজাইন। তাহলে স্ক্রিন ডিজাইন আর প্রিন্ট ডিজাইন কি কি বলেন তো? যেটা প্রিন্ট হয় এটা প্রিন্ট ডিজাইন, যেটা প্রিন্ট হয় না ওইটা স্ক্রিন ডিজাইন। যখন আমরা স্ক্রিন ডিজাইন করব তখন আমাদের কালার হবে RGB কালার। যখন আমরা প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করব তখন আমাদের কালার মোডটা হবে CMYK কালার। এটা কার কার মাথার উপর দিয়ে গেছে? স্ক্রিন ডিজাইনের জন্য কালার হবে RGB আর প্রিন্ট ডিজাইনের জন্য আমাদের কালার হবে CMYK। গুড। সো আজকে যেহেতু আমরা ডিজাইন করতেছি, আজকে আমরা কোনো প্রিন্টের ডিজাইন করতেছি না, সো দ্যাট আমরা আজকে RGB কালারটাকেই সেট করব। গত ক্লাসে আমরা পড়ছিলাম PPI DPI। এই PPI DPI কয়েক ধরনের হইতে পারে, একটাকে আমরা বলতেছি 72, 150 এবং 300। 72 যেটা সেটাকে বলা হয় স্ক্রিন রেজুলেশন, 150 PPI যেটা সেটাকে বলা হয় মিডিয়াম রেজুলেশন, আর 300 যেটা সেটাকে বলা হয় হাই রেজুলেশন। সো যদি কখনো এরকম হয় যে স্যার আমি যখন ডকুমেন্ট নিয়ে কাজ করি আমার ডকুমেন্টটা কেমন যেন রেজুলেশন কম মনে হয়, এরকম যদি লাগে তার কারণ হচ্ছে আপনার রেজুলেশন এখানে কত দেওয়া? 72 দেওয়া। সাধারণত আমরা 150 অথবা 300-এ কাজ করি। যদি এরকম কোনো কেস হয় যে আমার রেজুলেশনটা ভালো দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা 150 দিতে পারি। যদি 150 দিয়েও কাজ না হয় তখন আমরা ওই রেজুলেশনটাকে 300 কনভার্ট করে দিতে পারি। বুঝতে পারছি? বাকি নিচের দিকে কিছু অপশন আছে, প্রিভিউ মোড এখানে দেওয়া আছে ডিফল্ট। এই ব্যাপারগুলো ডিফল্ট মানে যেভাবে দেওয়া আছে ওইভাবেই থাকবে, এগুলোতে আমাদের আর হাত দেওয়ার প্রয়োজন নাই। এতটুকু পর্যন্ত এই পুরো সেকশনটা সবাই বুঝতে পারছেন কিনা বলেন, কারণ এই জিনিসটা বোঝা খুবই জরুরি। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। কোনো জিনিস আবার দেখাইতে হবে না। সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে দিয়ে দিব ক্রিয়েট। ক্রিয়েটের এখানে এসে অনেকে আবার ভেজাল হবে, বলবে যে স্যার আপনার তো ক্রিয়েট আসে আমার তো ক্রিয়েট আসে না। তো ক্রিয়েট যদি না আসে এই প্যানেলটাকে ধরে নাড়ানো যায়, এটাকে ধরে আপনি উপরে নেবেন, উপরে দেখেন এটা ধরে উপরে নিতে হবে, এটাকে ধরে কিন্তু এই যেভাবে আবার বড় করা যায় এটা কিন্তু বড় করতে বলি নাই, ঠিক আছে? সো এটারে বড় না করে এটারে ধরে উপরে নেবেন, উপরে নিয়ে তারপর ক্রিয়েটে দিবেন। তাও যদি ক্রিয়েট না আসে তখন কিবোর্ডের এন্টার দিবেন, কিবোর্ডের এন্টার দিলেই আমার একটা ডকুমেন্ট চলে আসবে। এবার এই ডকুমেন্ট আসার পরে আমাদের ব্যাপারটাকে একটু সুন্দর করে গুছাইতে হবে। আমার এখানে যেরকম প্রত্যেকটা কাজের এলিমেন্টগুলা কি কি হবে সেই প্রত্যেকটা এলিমেন্ট আমাদের এখানে গুছানো আছে, সুন্দর সাজানো আছে, বাট আপনাদের অ্যাকচুয়ালি এরকম সাজানো থাকবে না। আপনাদের মোস্ট প্রবাবলি কেমন থাকবে আমি একটু দেখাই। এরকম থাকবে না, মেবি এরকম থাকতে পারে,
অর এনি কাইন্ড অফ যে কোনো ধরনের থাকতে পারে। সো যেভাবেই থাকুক না কেন এই ব্যাপারটাকে কিভাবে সাজাইতে হয় এই পুরো ব্যাপারটা আমরা একটু দেখি, এবং হয়তো জিনিসটা দেখে ইন্টারফেসটা দেখে প্রথমে খুব বেশি জটিল লাগতে পারে যে এত কিছু, এতগুলা অপশন, এতগুলা টুলস, কেমনে কি করে, এটাকে ভয় পাওয়ার কোনো কিছু নাই। চলে আসেন, আজকে আমরা খুব অল্প কিছু জিনিস দেখব এবং বেসিক কিছু জিনিস আমরা এখানে দেখব। তার আগে এই ইন্টারফেসটার সাথে আগে পরিচিত হওয়া দরকার। উপরে দেখেন ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, উইন্ডো এগুলা লেখা আছে। এই যে লেখার যে সেকশনটা এটাকে আমরা বলতেছি মেনু বার। এটাকে আমরা কি বলতেছি? মেনু বার। মেনু বারের ইমিডিয়েট নিচে যে অপশনটা আসতেছে এখানে যে এই একটা সেকশন, এই সেকশনটাকে আমরা বলতেছি কন্ট্রোল বার। এই কন্ট্রোল বারটা কারো কারো থাকতেও পারে, কারো কারো নাও থাকতে পারে। যদি কারো না থাকে কান্নাকাটি করার দরকার নেই, এটা পরে নিয়ে আসা যায়। কিভাবে নিয়ে আসতে হয় আমরা একটু পরেই দেখতেছি। সো প্রথমটাকে বলা হয় মেনু বার, দ্বিতীয়টাকে বলা হয়, বা দ্বিতীয় বলতে তার ইমিডিয়েট নিচের যে সেকশনটা, এই সেকশনটাকে আমরা বলতেছি কন্ট্রোল বার। বাম পাশে যে অপশনগুলো আছে এই প্রত্যেকটাকে বলা হয় টুল বার, কারণ টুলগুলো যেখানে রাখা হয় এবং প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটাকে বলা হয় টুলস, এবং এই অনেকগুলা টুলস একসাথে যেখানে রাখা এটাকে আমরা বলতেছি টুল বার। টুলস বার না, টুল বার, ঠিক আছে? এস না এখানে, টুল বার। এখান থেকে প্রত্যেকটাকে বলা হয় আলাদা আলাদা প্যানেল। যেমন কোন প্যানেলের কি নাম, যেমন এটার নাম হচ্ছে কালার প্যানেল, এটার নাম হইলো প্রপার্টিজ প্যানেল, এটার নাম হইলো সোয়াচ প্যানেল। তাহলে নামগুলো আমি বুঝতেছি কিভাবে? নামগুলো এখানে লেখা আছে, উপরে লেখা আছে। এবং মজার বিষয় হচ্ছে এই প্যানেলগুলোকে আপনি যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যতটুকু সাইজে বড় করতে চান বা ছোট করতে চান ততটুকু রেশিওতে আপনি ওইগুলোকে রাখতে পারবেন। এবং আমি যদি এগুলাকে কেটে দিতে চাই যে না এই প্যানেলগুলো আমার অ্যাকচুয়ালি প্রয়োজন নাই, তাহলে উপরে একটা ক্রস আইকন আছে, ক্লিক করলাম চলে গেল, ক্লিক করলাম চলে গেল, ক্লিক করলাম চলে গেল। সিমিলারভাবে আমি যদি এখান থেকে আমি প্যানেলগুলোকে একটু ওপেন করি, এখানে দেখেন অনেকগুলো প্যানেল এখানে আছে। সো আমরা চাইলে প্রত্যেকটা প্যানেলকে আলাদা আলাদা করে ধরে এভাবে বাইরে বের করে আনতে পারি, যেটা আমাদের প্রয়োজন সেটা রেখে যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে আমরা বাদ দিতে পারি। সো আমি যেটা করতেছি এখান থেকে প্রত্যেকটা প্যানেলকে আমি ডিলিট করে দিচ্ছি। প্রত্যেকটা প্যানেল ডিলিট করে দিয়ে আমি প্যানেলগুলো আবার নতুন করে নিয়ে আসবো, সো দ্যাট আপনাদের বুঝতে যাতে ইজি হয়। এখান থেকে এগুলো লাগবে না। প্যানেলগুলো কাটতেছি কীভাবে দেখেন, প্যানেলগুলো অনেক সময় এইভাবেও ছোটো আকারেও আসতে পারে, আবার প্যানেলগুলো এইভাবেও বড় করে আসতে পারে। সো যেভাবে আসুক না কেন কোনো প্রবলেম নাই, আমরা দুইভাবে কাটতে পারবো। মানে এটা হচ্ছে আইকন প্রিভিউ আর এটা হচ্ছে ডিটেলস প্রিভিউ, ঠিক আছে? আইকন প্রিভিউ মানে শুধু আইকন দেখা যাবে, আর ডিটেলস প্রিভিউ বলতে এই অপশনটার নাম কি? অ্যাপিয়ারেন্স। তাহলে এই প্যানেলটার নাম কি? অ্যাপিয়ারেন্স প্যানেল। তাহলে এই অ্যাপিয়ারেন্স প্যানেলের ডিটেলসে কী কী আছে ওই ডিটেলসগুলো আমরা এখানে দেখতে পারবো। সো এই ডিটেলস আমাদের আপাতত প্রয়োজন নেই, এটা আমি কেটে দিচ্ছি, লাগবে না। প্লেয়ার লাগবে না, গ্রেডিয়েন্ট প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই, সেপারেশন, অ্যাট্রিবিউটস, আবার কোনো প্যানেলই এখন এখানে নাই। সো কোনো প্যানেল যদি না থাকে ওই প্যানেলগুলো নিয়ে আসতে হয় উইন্ডো থেকে। কোত্থেকে? উইন্ডো থেকে। এখানে অনেকে বলে উইন্ডোজ, এখানে কিন্তু উইন্ডোজ, ডাবল এর পরে এস আছে, উইন্ডোজ না কিন্তু উইন্ডো। সো উইন্ডো থেকে আমরা নিয়ে আসবো। কীভাবে আনতে হয়? উইন্ডোতে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন কন্ট্রোলের পাশে টিক মার্ক দেওয়া আছে না, তার মানে আমার কন্ট্রোল বার এখানে আছে। তাহলে কারো যদি কন্ট্রোল বার না থাকে তখন কি করব? উইন্ডোতে এসে কন্ট্রোল বারকে যদি ক্লিক করি তাহলে কন্ট্রোল বারটা চলে আসছে। বুঝতে পারছি? এরপরে আসে আমাদের কি কি প্যানেল লাগবে, এটা বুঝবো কিভাবে, এটা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। ইনিশিয়াল বেসিক লেভেল আমাদের যে প্যানেলগুলো লাগবে, অ্যালাইন প্যানেল লাগবে। এখন অনেকের আরেকটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে স্যার আপনি যখন কোনো একটা প্যানেল নিয়ে আসতেছেন তখন এটা আপনার সরাসরি মানে সামনে চলে আসতেছে, বাট আমি যখন কোনো একটা প্যানেল আনতেছি আমার প্যানেলটা আসে না। যেমন আমি উইন্ডোতে ক্লিক করলাম, উইন্ডোতে অ্যালাইনে ক্লিক করলাম, বাট আমার অ্যালাইনটা আসতেছে না। অথচ এখানে দেখেন অ্যালাইনের পাশে টিক মার্ক দেওয়া, এটার মানে কি? অ্যালাইন অপশনটা আমার এখানে আছে, কিন্তু আমি এখানে দেখতেছি টিক মার্ক দেওয়া, বাট আমার অ্যালাইন প্যানেলটা এখানে নাই। যদি এই ধরনের কেস হয় যে আপনি কোনো একটা প্যানেল নিয়ে আসতেছেন এবং ওই প্যানেলের পাশে টিক মার্ক দেওয়া আছে তারপরও প্যানেলটা আসতেছে না, তখন একটু আশেপাশে খুঁজবেন, ডানে বামে খুঁজবেন, চিপায় চাপায় খুঁজবেন, চিপায় চাপায় খুঁজে ওই চিপা থেকে এটারে বের করে নিয়ে আসবেন। বুঝতে পারছি? আসলো? জি স্যার। কে ডাকছে? ও ইয়েস স্যার বলছেন। আচ্ছা, এরপর আসি অ্যাপিয়ারেন্স প্যানেল। অ্যাপিয়ারেন্স প্যানেল, এই তো অ্যাপিয়ারেন্স প্যানেল চলে আসছে। এরপর আমাদের লাগবে হচ্ছে ব্রাশ প্যানেলটা লাগবে। ব্রাশের সাথে আরও 3টা জিনিস চলে আসছে, গ্রাফিক স্টাইল আসছে, সিম্বল আসছে, যেগুলো লাগবে না ওইগুলোকে ধরে আমি
কেটে দিব। গ্রাফিক স্টাইল লাগবে না, এটাকে ধরে কেটে দিব। এবারে আসি আমাদের লাগবে হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেলটা লাগবে। গ্রেডিয়েন্ট প্যানেল নিয়ে আসলাম। আমাদের লাগবে লেয়ার্স লাগবে, লেয়ার্সটাকেও আমি নিয়ে আসি। ওকে, এরপরে লাগবে হচ্ছে পাথফাইন্ডার অপারেশন। তারপরে আমাদের প্রয়োজন স্ট্রোক। স্ট্রোক নিলাম। স্ট্রোকটা কোথায়? উইন্ডোতে আসি, স্ট্রোকের পাশে ক্লিক করা আছে, কিন্তু স্ট্রোক অপশনটা আমি দেখতে পাচ্ছি না। কোথায় কোথায়? এই যে স্ট্রোক অপশন পাওয়া গেছে। সোয়াচে ক্লিক করি, সোয়াচটা আমাদের প্রয়োজন। এখানে আমার হয়তো অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, বাট আপনাদের কারো কারো বলবেন যে স্যার আমার তো হচ্ছে লেয়ার পর্যন্ত আসে, লেয়ারের নিচেরগুলো আসে না। তখন কি করবেন? দেখেন নিচের দিকে ছোট্ট একটা অ্যারো আছে, ওই অ্যারোতে ক্লিক করলে তখন বাকি অপশনগুলো আবার বের হয়ে আসবে। আমাদের লাগবে এখান থেকে হচ্ছে ট্রান্সফর্মটা লাগবে। তারপরে লাগবে হচ্ছে টাইপ থেকে লাগবে ক্যারেক্টার, আবার উইন্ডো টাইপ থেকে লাগবে প্যারাগ্রাফ। এই দুইটা জিনিস আমাদের লাগবে। মোটামুটি কাজ করার জন্য এই জিনিসগুলোই আমাদের লাগে। এখন কাজ করার জন্য যা যা জিনিস আমাদের দরকার ওই সবগুলো জিনিস আমরা নিয়ে আসছি। এখন যদি আমাদের প্যানেলগুলা এইভাবে থাকে তাহলে কি আমরা কাজ করতে পারবো? কাজ করতে পারবো না। সো তার আগে আমার প্যানেলটাকে আগে গুছাইতে হবে। এই প্যানেলটা গুছাইতে হয় কিভাবে, বা প্যানেলটা অ্যাকচুয়ালি কেন গুছাবো? কারণ আমার কাজের সুবিধার জন্য আমরা প্যানেলটা গুছাবো। দেখবেন যে যখন আপনি বাসায় বাজার করে নিয়ে যান বা বাসায় যখন বাজার আসে তখন মা খালারা কি করে যে হলুদের গুঁড়া বা গুঁড়া মশলাগুলো এক সাইডে রাখে, তারপর হচ্ছে শাকসবজিগুলো একটু সাইডে আলাদা করে রাখে, যেগুলো প্যাকেটে থাকে প্যাকেটের খাবারগুলো একটু আলাদা করে রাখে, সো দ্যাট কাজ করতে যাতে ইজি হয়। সিমিলারভাবে আমরাও এখানে আমাদের প্যানেলটাকে একটু সাজাবো, ওরিয়েন্টেশন করবো যাতে আমাদের কাজ করতে ইজি হয়। প্রথমে আমি আসি লেয়ার নিয়ে। এই লেয়ারটাকে ধরে আমি একদম সবার ডান পাশে আনবো। আনার পর দেখেন একটা ব্লু কালার সাইন আসছে না? এই ব্লু কালার সাইন আসার পরে এবার আমি মাউসের ক্লিকটা যদি ছেড়ে দেই তাহলে আমার লেয়ার অপশনটা এখানে বসে গেছে। আমি চাইলে লেয়ারটা এত বড় করেও দেখতে পারি, আবার আমি চাইলে লেয়ারটাকে এখানে যদি মাউসটা রাখি একটা অ্যারোর মতো আসবে, ক্লিক করে ধরে যদি টান দেই লেয়ার প্যানেলটা ছোট হয়ে গেল। আমি চাইলে এভাবে ছোট করেও দেখতে পারি। লেয়ারের পাশে আমি রাখতে পারি ট্রান্সফর্ম প্যানেল। এইভাবে যখন ব্লু কালার সাইনটা আসবে ছেড়ে দিব, চলে আসছে। এরপরে আমি চাইলে স্ট্রোক প্যানেলকে এভাবে রাখতে পারি। সো আমি এখানে না রেখে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে একটা বার আছে, এই যে একটা লাইন, এই লাইনেও আমরা রাখতে পারি। সো ধরেন আমি এখানে স্ট্রোক প্যানেলে আসলাম, ব্লু কালার আসলো, ছেড়ে দিলাম। আপনি চাইলে, আচ্ছা অনেকের একটা প্রবলেম হতে পারে, যেমন আমি এখানে স্ট্রোকটা রাখলাম, আমার এটা অ্যাটাচ হয়ে গেছে। অনেকে বলবেন যে স্যার আমার তো এটা এরকম আসে। এরকম আসে কেন? কারণ আপনার ওই অ্যারোটা কি করা আছে, আমার এটা বড় করা ছিল, আপনার হয়তো এই অ্যারোটা ছোট করা, যার কারণে এটা আপনার দেখা যাচ্ছে না। তো আমি যেটা করি, এখন আমার শুধুমাত্র আইকন দেখা যাচ্ছে, আমরা দুইভাবে দেখতে পারি, তিনভাবে দেখতে পারি। এক, এই স্ট্রোক প্যানেলটার পুরো ডিটেলস দেখতে পারি। 2 নাম্বার, শুধুমাত্র আইকন দেখতে পারি। 3 নাম্বার, আমি যদি এই সেকশনটাকে একটু বড় করি তাহলে আইকনের সাথে ওই আইকনের কি নাম, এই নামটাও আমরা দেখতে পারি। এবং আমরা অ্যাকচুয়ালি এইভাবে রাখবো প্রথম কয়েকদিন, কারণ যেহেতু আমরা নতুন একদম, আমরা জানি না অ্যাকচুয়ালি কোন প্যানেলের কি নাম। এজন্য আমরা যদি এইভাবে রাখি তাহলে আমরা প্যানেলের চেহারাটা কেমন সেটা দেখতে পারবো, এবং ওই প্যানেলের কি নাম, নামটাও দেখতে পারবো। এতে করে আমাদের কাজ করাটা ইজি হবে এবং আস্তে আস্তে আমাদের এটা মনে থাকবে। স্ট্রোকের নিচে আমি রাখতে পারি হচ্ছে অ্যাপিয়ারেন্স, তারপরে ক্যারেক্টার, তারপরে প্যারাগ্রাফ, অ্যালাইন, ব্রাশ, পাথফাইন্ডার, সোয়াচ, গ্রেডিয়েন্ট। আমার মোটামুটি সাজানো শেষ। তাহলে কিভাবে রাখলাম এক একটা করে? এখন যদি আমি একটা করে বের করে আনতে চাই, আমি চাইলে বের করে আনতে পারবো। আবার রাখবো কিভাবে? এটাকে ধরে টান দিয়ে এখানে আসবো, ব্লু কালার সাইন আসবে, ছেড়ে দিব, অ্যাটাচ হয়ে যাবে। বুঝতে পারছি? এবার আসি, এই যে এত কষ্ট করে আমরা সাজাইলাম, এই জিনিসটা সেভ করে রাখতে হবে। যদি সেভ করে না রাখি তাহলে কিন্তু এটা আবার চলে যাবে। এত কষ্ট করে সাজাইলাম, এই সাজানোর জিনিসটা কিন্তু আর থাকবে না। এটাকে সেভ করতে হয় কিভাবে? সেভ করার জন্য উপরে দেখেন একটা চিহ্ন আছে, এই যে সুইচ ওয়ার্কপ্লেস, এই ব্যাপারটা, এখানে আমরা আসব। এখানে এসে এখানে লেখা আছে নিউ ওয়ার্কস্পেস লেখা। এই নিউ ওয়ার্কস্পেসে যদি আমি ক্লিক করি তাহলে আমি এই ওয়ার্কস্পেসের একটা নাম দিতে পারবো। আমি বললাম যে জিবি 2539 বললাম, ওকে। এবার আমি যদি একটু দেখি, আমার ওই 2539 নামে ওয়ার্কস্পেসটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে এবং এটা সেভ হয়ে গেছে। এবার এই সেভ করার সুবিধাটা কি? মনে করেন আমার গ্রেডিয়েন্ট প্যানেল চলে গেছে,
বা ভুলে আমার লেয়ারটা চলে গেল, স্যার আমি তো ভুলে আমার এই টুলবারটাকেই ডিলিট করে ফেলছি, কোনো প্রবলেম নেই। আমরা জাস্ট উইন্ডোতে আসব, উইন্ডোতে এসে আমরা আসব হচ্ছে কোথায়, ওয়ার্ক স্পেসে। ওয়ার্ক স্পেসে আসার পরে আমাদের তো 2539 এটা সিলেক্ট করা আছে, এরপরে সিলেক্ট থাকা অবস্থা আমরা বলে দিব রিসেট। রিসেট করে দিলেই আবার সব আগের মতো হয়ে আসছে, আমাকে আর নতুন করে নিয়ে এসে ফিট করতে হয় নাই। না, কন্ট্রোল জেড দিলে আসবে না। বুঝতে পারছি সবাই? এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আছে কারো কোনো প্রশ্ন? এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু আপনারা ক্লাস ভিডিও পাবেন, আমি এখানে যেভাবে সাজাইলাম এভাবেই সাজাবেন। যদিও এভাবে সাজানোটা ম্যান্ডেটরি না, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে কে কীভাবে সাজাবে, বাট তারপর আমি এটা বলে দিচ্ছি কারণ যেহেতু আমরা একদম ইলাস্ট্রেটরের নতুন, আমরা যেহেতু একদমই জানি না কীভাবে সাজাইতে হয়। সো আমি বলবো যে প্রথম কয়েকদিন আমি যেভাবে কাজ করতেছি এভাবে করে, তারপরে যখন আমার একটা কাজের হাত চলে আসবে, আমরা যখন কাজটা একদম ভালো মতো বুঝে যাবো, তারপর আপনি নিজের মতো করে আপনার ওয়ার্ক স্পেসটাকে সাজায় নেন। কেন এই কথাটা বলতেছি, কারণ আপনি হয়তো ক্লাস ভিডিওতে দেখতেছেন যে আমি হয়তো উপরে আমার স্ট্রোক প্যানেল আছে, আমি উপরে স্ট্রোক প্যানেল নিয়ে কাজ করতেছি। আপনি ভিডিও পজ করে যখন উপরে আসবেন, আপনার উপরে স্ট্রোক প্যানেল নাই, আপনার হয়তো উপরে আছে ক্যারেক্টার, ঠিক আছে? তখন হয়তো আপনার কাজ করতে একটু অসুবিধা হবে, যে ভিডিওতে দেখতেছি স্ট্রোক প্যানেল উপরে, আমার আবার স্ট্রোক প্যানেলটা নিচে, বা ভিডিওতে আমি দেখতেছি হচ্ছে আমার সোয়াচটা হচ্ছে এখানে আছে, আপনার সোয়াচটা হইলো এখানে নাই, অথবা আপনার সোয়াচ প্যানেলটাই নাই, তখন এরকম প্রবলেম হইতে পারে। সো দ্যাট যাতে আপনাদের ক্লাস ভিডিও দেখে হোমওয়ার্ক করতে বা কাজ করতে ইজি হয়, এই জন্য এখানে যেভাবে সাজানো আছে, আমি একটু এখান থেকে বলে দিই রিসেট, এখানে যেভাবে সাজানো আছে এভাবে আপনারা সাজান। তারপরে যখন কাজ করতে করতে আপনারা ইলাস্ট্রেটর ব্যাপারটা বুঝে যাবেন, বেশি সময় লাগবে না, মাত্র 3-4টা ক্লাস লাগবে। ওই 3-4টা ক্লাস পরে যে তারপরে আপনারা নিজেদের মতো করে আপনাদের ওয়ার্ক স্পেস সাজাই নিতে পারেন। বুঝতে পারছি সবাই? বলেন আর কার কি প্রশ্ন আছে? সেভ করার জন্য প্রথমে আপনাকে আগে ডিটেলসগুলোকে জায়গায় বসাইতে হবে। বসানোর পরে আপনি আসবেন উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করে তারপর আপনি যেই নামে সেভ করতে চান ওই নাম দিয়ে ওকে করে দিলেই সেভ হয়ে যাবে। আর কি, আর কারো কোনো প্রশ্ন আছে? নাই? যান, যদি না থাকে তাহলে আমরা আজকে এখানে টুলসও খুব অল্প পরিমাণে টুলস দেব, খুব বেশি জটিল জিনিস আমরা দেখব না। আজকে আমরা টুলস শিখবো কয়টা, 1টা 2টা 3 4 5 6 6টা 7টা 8টা 9টা, মোটামুটি 10-12টার মতো আমরা টুল শিখবো আর কি। সো প্রথমে যে টুলসটা, এই টুলসটার নাম হচ্ছে সিলেকশন টুল। এই যে উপরে একদম বাম পাশে যে টুলটা, এটার নাম হচ্ছে সিলেকশন টুল বা মুভ টুল বলি আমরা, সিলেকশন টুল বা মুভ টুল। এখন এই সিলেকশন টুলের কাজ হচ্ছে 3টা। কি কি? প্রথমত সিলেকশন টুল দিয়ে কোনো কিছুকে সিলেক্ট করতে হয়, আমরা সিলেক্ট করে সেটাকে মুভ করতে পারি, ডানে বামে উপরে নিচে মুভ করতে পারি, এবং সেটাকে ঘোরানো যায়, রোটেটের কাজটাও করতে পারি। এখন আমি হয়তো সিলেকশন টুল নিলাম কিন্তু আমার কাছে ধরার মতো কোনো কিছু নাই, আমি ধরতে পারবো না। আমার ধরার মতো আগে কোনো জিনিস নিয়ে আসতে হবে। মনে রাখবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে টুলসের নিচে ডান দিকে দেখেন ছোট্ট একটা ত্রিভুজ আছে, বেশ কিছু টুলসের নিচে ডান দিকে দেখেন ছোট্ট কিছু ত্রিভুজের মতো একটা আইকন আছে, খেয়াল করছেন? এই আইকনটার মানে হচ্ছে ওই টুলসের আন্ডারে আরো কিছু টুলস আছে, ওইগুলোকে বের করতে হয় কিভাবে? ধরেন আমি এখানে আসলাম, এটা আমার হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এই টুলকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন যদি ক্লিক করি তাহলে ওই টুলের আন্ডারে আরো যে টুলসগুলো আছে ওইগুলো আমার বের হয়ে আসছে। তাহলে আমি রেক্টেঙ্গেলে যদি আসি, রেক্টেঙ্গেলে ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে আমার একটা চতুর্ভুজ আসলো। আচ্ছা, এবার আমি এই চতুর্ভুজটা যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারি, চাইলে চ্যাপটা নিতে পারি, চাইলে লম্বা করে নিতে পারি, চাইলে অর্ধেক নিতে পারি, পুরোটা নিতে পারি, যেভাবে ইচ্ছে আমি ওইভাবে নিতে পারি। কিন্তু যদি আপনি চান যে না আমি একদম এটাকে রেশিও ওয়াইজ নিতে যাচ্ছি, একদম রেশিও ঠিকঠাকভাবে থাকবে, বা যেটাকে আমরা বর্গক্ষেত্র বলি যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তাহলে আমাকে ধরতে হবে শিফট কিবোর্ডে শিফট ধরে তারপর যদি আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তাহলে দেখেন আমার দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সমান। কিন্তু যদি এরকম হয় যে আমার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা চতুর্ভুজ লাগবে,
তখন আমি কি করব, মানে মানটা অ্যাকচুয়ালি কীভাবে বসাবো, ভ্যালুটা কীভাবে বসাবো। ভ্যালু বসানোর জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি জাস্ট আর্টবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কত বাই কত চাই সেটা আমাকে বলে দিতে হবে। যেমন আমি যদি বলি যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বলে দিলাম, ওকে। তাহলে দেখেন আমার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা চতুর্ভুজ চলে আসছে, বুঝতে পারছি ব্যাপারটা। এবার আসি, তাহলে এটা গেল হচ্ছে রেক্টেঙ্গেল। রাউন্ডেড রেক্টেঙ্গেল মানে কি? জি, এই টুলসগুলো আনার জন্য ওইটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হয়। না, সাইজ দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করতে হবে না, নর্মাল ক্লিক করলেই হবে, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। তাহলে রেক্টেঙ্গেল টুল যদি বুঝি, রাউন্ডেড রেক্টেঙ্গেলটা কেমন হবে? রাউন্ডের মতো হবে। তাহলে আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি, এটাও রেক্টেঙ্গেল, কিন্তু এটার দেখেন কর্নারগুলো কেমন করা? রাউন্ড করা। তাহলে এই রাউন্ডের ক্ষেত্রেও সেম জিনিস, আমি যদি এটার প্রপার ভ্যালু দিতে চাই, যেমন আমি যদি বলি যে 200 বাই 200, এবার এই কর্নার রেডিয়াস বলতে বোঝায় যে আমার কর্নারটা কতটুকু রাউন্ড হবে। এখান থেকে আমি বলে দিলাম যে 20 পিক্সেল, অ্যান্ড দেন আমরা বললাম ওকে। তাহলে দেখেন তো আমার 200 বাই 200 একটা রেক্টেঙ্গেল আসলো এবং কর্নারগুলো 20 পিক্সেল কি করা? রাউন্ড করে দেওয়া, বুঝতে পারছি। এরপরে আসি ইলিপস টুল। ইলিপস টুল বলতে বোঝায় যে আমরা যদি ক্লিক করে, মানে গোল্লা আসবে আর কি, ক্লিক করে জাস্ট ড্র্যাগ করলাম, পারফেক্ট গোল্লা আপনি তখনই পাবেন যদি আপনি শিফট ধরেন। শিফট যদি না ধরেন তাহলে আলু, ডিম, বেগুন, টমেটো এই জিনিসগুলো আসবে, বুঝতে পারছি। পিওর সার্কেল আর আসবে না। পিওর সার্কেল আনতে হলে অবশ্যই কি ধরতে হবে? শিফট ধরতে হবে। এরপরে আসি পলিগন টুল। পলিগন টুল মানে কি বলেন তো? পলিগন মানে কি? না, 5টা ভুজ বা পঞ্চভুজ না, 6টা ভুজ, ষড়ভুজ তাও না। পলিগন মানে হচ্ছে বহুভুজ। পলি শব্দটার মানে হচ্ছে বহুভুজ। এখানে আমরা ছোটবেলায় ক্লাস 9-10-এ পড়ছিলাম সায়েন্সে, কেমিস্ট্রি পড়ছেন। কেমিস্ট্রিতে একটা বিক্রিয়া ছিল পলিথিনের বিক্রিয়া, পড়ছেন কেউ? ওইটারে কেন পলিথিন বলা হয়? কারণ অসীম সংখ্যক ইথিন থাকে, যার কারণে এটাকে বলা হয় পলিইথিন, সংক্ষেপে আমরা বলি পলিথিন, ঠিক আছে। সো পলিগন মানে হচ্ছে বহুভুজ। পলিগন মানে কি? বহুভুজ। এই বহুভুজের ভিতরে, এই বহুভুজের আন্ডারে, পলিগনের আন্ডারের একটা পার্ট হচ্ছে হেক্সাগন, পেন্টাগন, অক্টাগন, তাই না? তাহলে আমরা যদি ক্লিক করে ড্র্যাগ করি, আবার এটা পলিগনের কোনটা আসছে? পলিগনের কোন শেপটা আসছে? পেন্টাগন। গণেন তো কয়টা বাহু? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। হেক্সাগন আসছে, মানে ষড়ভুজ আসছে। কিন্তু যদি স্যার আমার পঞ্চভুজ লাগে, তখন আমি কি করব? তখন আমরা পলিগন টুল নিয়ে, সবাই একটু ভালো করে বুঝেন, এখানে পলিগন টুল নিয়ে ক্লিক করে ড্র্যাগ করব। আমার কয়টা বাহু আসলো? 6টা আসছে, মানে এটা হেক্সাগন। আমি চাই পঞ্চভুজ বা পেন্টাগন চাই। তখন যেটা করতে হবে, আমার বাহু সংখ্যা বাড়াইতে হবে না কমাইতে হবে? যদি বাহু সংখ্যা বাড়াইতে হয় অথবা কমাইতে হয়, তাহলে প্রথম শর্তই হচ্ছে আমার ক্লিক ধরে রাখতে হবে। ক্লিক ছাড়া যাবে না। আমি কিন্তু এখনো মাউসের ক্লিক ছাড়ি নাই, ক্লিক ধরে রাখতে হবে। ক্লিক ধরে রাখা অবস্থায় যদি বাহু সংখ্যা কমাইতে চাই, তাহলে কিবোর্ডের ডাউন অ্যারো, পঞ্চভুজ হইল। আরো কমাইতে চাই, ডাউন অ্যারো। আরো কমাইতে চাই, ডাউন অ্যারো হইল। আরো কমাইতে চাচ্ছি কিন্তু আর আসতেছে না। কেন আসতেছে না? কেন বলেন তো? কারণ একটা শেপ বানানোর জন্য বা একটা শেপ হওয়ার জন্য মিনিমাম কয়টা বাহু লাগে? 3টা বাহু লাগে, জন্য 3টার নিচে আসে যাবে না। 2টা লাইন দিয়ে কি কোনো শেপ হয়? 2টা লাইন দিয়ে কোনো শেপ হয় না। আচ্ছা, কিন্তু যদি আমি ক্লিক করে ড্র্যাগ করলাম, আমি যদি বাহু সংখ্যা বাড়াইতে চাই, তাহলে প্রথম শর্তটা কি বলছিলাম? ক্লিক ধরে রাখতে হবে, ক্লিক ছাড়া যাবে না। ক্লিক ধরে রাখা অবস্থায় কিবোর্ডের আপ অ্যারো, আপ অ্যারো, আপ অ্যারো, আপ অ্যারো, আপ অ্যারো এভাবে দিতে হবে। যদি দেই তাহলে আমার বাহু সংখ্যা কি হচ্ছে? বাড়তেছে। ওকে, গুড। কিন্তু আপনাদের বাড়বে না। আপনারা যেটা করবেন, আপনারা বলবেন যে স্যার আমি তো বাহু সংখ্যা কমাইতে চাই, আমি ডাউন অ্যারো দিয়ে আমার এটা নিচের দিকে চলে যায়, কারণ আপনি ক্লিকটা ছেড়ে দিয়েছেন।
এজন্য চলে যাচ্ছে, বুঝতে পারছেন? সো ক্লিক ছাড়া যাবে না। এরপরে আসি, প্রয়োজন নেই, এখানে রাখি। তারপরে আর কি আছে, স্টার টুল। স্টার টুল যদি আমরা নেই তাহলে সুন্দর একটা স্টার আমাদের কাছে চলে আসবে। ইভেন এই স্টারের যে বাহুগুলো আছে, দেখেন তো এই স্টারের টোটাল মানে কর্নার কয়টা আছে? 5টা না? 5টা। আমি যদি চাই যে 6টা হবে, তাহলে সেম রুলস, ক্লিক ধরে রাখা অবস্থায় আপ অ্যারো দিলাম বাড়লো, আপ অ্যারো দিলাম বাড়লো, যত আপ অ্যারো দিব তত বাড়তে থাকবে। আর যদি কমাইতে চাই তাহলে ক্লিক ধরে রাখা অবস্থায় ডাউন অ্যারো ডাউন অ্যারো ডাউন অ্যারো দিলে কমে যাবে। এবার আসি, এবার আমাদের কাছে ধরার মতো অনেকগুলো জিনিস আছে, তাই না? আমরা যেটা করতে পারি এখন, সিলেকশন টুলটা নিতে পারি। সিলেকশন টুলটা নিয়ে ক্লিক করব, ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আমরা বলছিলাম যেটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমরা মুভ করাইতে পারি ডানে বামে উপরে নিচে, আমরা এটাকে ঘুরাইতে পারি। ঘুরাবো কিভাবে? এই দেখেন সিলেকশন করার পর একটা বক্স আসতেছে, রাইট? এই বক্সের উপরে আমি যদি মাউসটাকে রাখি, দেখেন মাউসের কার্সর চেঞ্জ হয়ে গিয়েছে। এবার যদি আমি এটাকে ঘুরাই, আমার শেপটা ঘুরে যাচ্ছে, রাইট? এরপরে আসি, গত ক্লাসে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে বলছিলাম, ভেক্টর, তারপরে পাথ, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট। ওকে, এরপরে যে টুলসটা আছে এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলটা এবং সিলেকশন টুল দুইটা প্রায় সেম, আবার সেম না। দেখেন কোন টুলের কি নাম, কোন টুলের কি চেহারা, এটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখলে পরবর্তীতে ভেজাল হয়ে যাবে। সো সিলেকশন টুলের চেহারা হচ্ছে কালো, আর ডিরেক্ট সিলেকশনের চেহারা হচ্ছে সাদা। একজন কালা মিয়া, একজন ধলা মিয়া। তাই রে, ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা নিব। নেওয়ার পরে আমি যদি একটু জুম করি, এখানে দেখেন এইটার উপরে আমি যখন মাউস রাখতেছি কি লেখা আসতেছে? গত ক্লাসে আমরা পড়ছিলাম পাথ। ওকে, আমার এখানে পাথ লেখা আসতেছে, কারো কারো নাও আসতে পারে। তার কারণ হচ্ছে ভিউ থেকে স্মার্ট গাইড, এই জিনিসটা যদি আপনার অফ করা থাকে তাহলে আসবে না। সো স্মার্ট গাইড এই জিনিসটাকে অন করে নিতে হবে। এবং আরেকটা বলছিলাম, এই পাথ তৈরি হয় কি দিয়ে? স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট। এই পয়েন্টগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। কি পয়েন্ট? অ্যাঙ্কর পয়েন্ট। এবার আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, তাহলে দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হলো। কারণ অ্যাঙ্কর পয়েন্টটা যখন আমি ওইটার উপরে মাউস রাখতেছি তখনই দেখা যাবে। আমি যদি 10 কিলোমিটার দূরে মাউস রাখি তাহলে দেখা যাবে না, অ্যাঙ্কর পয়েন্টের উপরে আমার মাউসটা রাখতে হবে। এবার আসি, তাহলে এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, ওইটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে আমরা বলতে পারি না এটা যদি স্টার্ট পয়েন্ট হয়, এটা যদি এন্ড পয়েন্ট হয়, তাহলে দুইটা পয়েন্ট একসাথে মিলে একটা পাথ তৈরি করলো। কয়েকটা পাথ একসাথে জোড়া লেগে পুরাটা একটা ভেক্টর তৈরি করছে। এখন বুঝতে পারতেছি, গত ক্লাসের জিনিসগুলা রিলেট করতে পারতেছি। এবার আসি, আচ্ছা আমার কাজের সুবিধার জন্য আমি জুম ইন করতেছি, জুম আউট করতেছি, আবার এই জিনিসটাকে নড়াচ্ছি। এটা কিভাবে? প্রথমে আসি জুম ইন জুম আউট। জুম ইন জুম আউট করা যায় 4 ভাবে। 4টা ওয়ে আপনাদেরকে বলে দিব, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা ইউজ করবেন। প্রথম সেটা হচ্ছে এখানে একটা টুলস আছে, এটার নাম হলো জুম টুল। এই জুম টুল যখন আমি নিব তখন আমার মাউসের কার্সরটা ম্যাগনিফাইং গ্লাসের মতো হয়ে গেছে। এবার আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি, এটা কি হচ্ছে? আস্তে আস্তে জুম হচ্ছে। আমি যে জায়গাতে জুম করতে চাই ওই জায়গাতে আমার জুম হচ্ছে। আর যদি জুম আউট করতে চাই তাহলে দেখেন ক্লিক করব, ক্লিক করে মাউসটাকে আমরা যদি ডান দিকে নেই তাহলে আমার জুম আউট হবে, ক্লিক করে মাউসটা যদি বাম দিকে নেই তাহলে আবার এটা জুম ইন হবে। ঠিক আছে, জাস্ট আপনি কি করবেন, ক্লিক করে মাউসটা ডানে বামে সরাবেন। ডানে বামে সরাইলেই তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা কি করলে জুম ইন জুম আউট হয়। এটা গেল জুম টুল দিয়ে। দ্বিতীয় আরেকটা ওয়ে সেটা হচ্ছে কিবোর্ড দিয়ে, কন্ট্রোল প্লাস। কিবোর্ডের যদি আমি কন্ট্রোল প্লাস দেই তাহলে জুম ইন হবে, কিবোর্ডের কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। দুইটা ওয়ে গেল। 3 নাম্বার ওয়ে হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল আর স্পেস বার একসাথে ধরতে হয়। কিবোর্ডের কন্ট্রোল আর স্পেস বার একসাথে ধরার পরে দেখেন এটা আমার কি চলে আসছে? জুম টুল চলে আসছে। আরেকটা জিনিস খেয়াল করছেন, আমি আছি সিলেকশন টুলে, কিন্তু যখন আমি কিবোর্ডের কন্ট্রোল আর স্পেস বার ধরতেছি এখন কি টুলে চলে আসলাম? যেই আমি কন্ট্রোল আর স্পেস বার ছেড়ে দিচ্ছি আবারও কোন টুলে চলে গেছে? সে সিলেকশন টুলে চলে গিয়েছে। সো কন্ট্রোল আর স্পেস বার ধরে তারপর আমি যেখানে জুম করতে চাই ক্লিক করে ড্র্যাগ করব, আর যদি জুম আউট করতে চাই আবারও যদি ড্র্যাগ করি তাহলে আমার জুম আউট হয়ে গেল। 3টা ওয়ে গেল। 4টা ওয়ে হচ্ছে কিবোর্ডের অল্টার ধরবো, মাউসের চাকা ঘুরাইলে জুম ইন হবে, অল্টার ধরে মাউসের চাকা পিছনের দিকে নিলে জুম আউট হবে। বুঝতে পারছি? সো 4টা ওয়ে বলে দিলাম, যেটা আপনাদের জন্য সুবিধা হয় আপনারা সেটা ইউজ করবেন।
আর আরেকটা হচ্ছে আমার কাজের সুবিধার জন্য আমি এটাকে কি করতেছি, এভাবে মুভ করতেছি। এই মুভ করার জন্য এখানে একটা টুল আছে, এটার নাম হলো হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলটা নিয়ে আমি যদি ডানে সরাইতে চাই, বামে, উপরে, নিচে যে কোনো জায়গাতে আমি সরাইতে পারবো। আর এটার শর্টকাট হচ্ছে, ধরেন আমি অন্য একটা টুলসে আছি, যেমন আমি আছি এখন রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল টুলে থাকা অবস্থায় আমি হ্যান্ড টুলের কাজ যদি করতে চাই, বা অন্য যে কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি হ্যান্ড টুলের কাজ করতে চাই, তখন আমাকে ধরতে হবে কিবোর্ডের স্পেস বার। কিবোর্ডের স্পেস বারটা ধরে তারপরে আমি যদি মাউসের ক্লিক করি বা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, তাহলে আমার এটা সরে যাবে। দেখেন স্পেস বার ধরার সাথে সাথে এটা কি টুল চলে আসতেছে, আবার যেই স্পেস বারটা ছেড়ে দিলাম হ্যান্ড টুলটা চলে গেছে। এবং এই জিনিস কাজ করবে শুধুমাত্র সবগুলো টুলে কাজ করবে, শুধুমাত্র টাইপ টুল ছাড়া। টাইপ টুলে কাজ করবেন, টাইপ টুলে যদি স্পেস ধরেন তখন স্পেস তৈরি হয়ে যাবে, এখানে আর মানে হ্যান্ড টুলটা আসবে না, তখন জাস্ট আমাদের বাই ডিফল্ট হ্যান্ড টুলটা নিয়ে সিলেক্ট করতে হবে। অনেকের আরেকটা প্রবলেম হবে, স্যার আমি কাজ করতে করতে আমার আর্টবোর্ডটা চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। এরকম যদি কখনো হয়, তখন কিবোর্ডের Ctrl+0 দিবেন। Ctrl+0, কিবোর্ডের Ctrl+0 দিলে আপনাকে আর্টবোর্ডের জায়গাতে নিয়ে আসবে। বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, তারপরে আমরা পরের ডিটেলসে যাচ্ছি। আছে কারো কোনো প্রশ্ন? ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে এবারে আসি আমরা এখান থেকে কালার বুঝলাম, সরি আমরা এখান থেকে শেপগুলো বুঝলাম, আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট বুঝলাম। আচ্ছা, এখান থেকে যদি আমি একটু জুম ইন করি, এখানে দেখেন এই জায়গাতে আমার এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, রাইট? এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যখন আমি সিলেক্ট করব, তখন নিচে আমার একটা গোল্লা আসছে। এবার এই গোল্লাটার কাজ হচ্ছে, যদি একটু জুম আউট করে দেখাই, অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে গোল্লা ধরে যদি টান দেই, ওই স্পেসিফিক কর্নারটা কি হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, যদি আপনি চান যে একসাথে দুইটা কর্নার রাউন্ড করতে, তাহলে এই কর্নার আর এই কর্নার একসাথে সিলেক্ট করতে হবে। তো আপনি দেখেন, আমি যখন এইটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে আবার যখন এইটাকে সিলেক্ট করতেছি, আগের সিলেকশনটা কি আছে? নাই। তাহলে দুইটাকে একসাথে সিলেক্ট করার জন্য আমাদের ধরতে হবে শিফট। মানে একটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে আরেকটাতে ক্লিক করব, এখন আমার দুইটাই সিলেক্ট হয়েছে। এবার আমি যদি যে কোনো একটাকে বাঁকা করি, অটোমেটিক্যালি দুইটাই বাঁকা হয়ে যাবে। যদি আপনি এরকম চান যে স্যার আমি এই কর্নার আর এই কর্নার সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে করব বলেন তো? শিফট ধরে ক্লিক করব, তারপর যে কোনো একটাকে ধরে বাঁকা করলেই হয়ে যাবে। ওকে, এরপরে আসি, যদি আমি সবগুলোকেই বাঁকা করতে চাই, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ওই শেপের উপরে যদি ক্লিক করি, চারটাই সিলেক্ট হয়ে যাবে। এন্ড দেন আপনি যে কোনো একটাকে বাঁকা করলে, এটা কি আর রেক্টেঙ্গেল আছে না রাউন্ডেড রেক্টেঙ্গেল হলো? রাউন্ডেড রেক্টেঙ্গেল। আমরা আমাদের কাজের সুবিধার জন্য ডানে যাচ্ছি, বামে যাচ্ছি। এই ডানে বামে যাচ্ছি কিভাবে? আচ্ছা, উপরে নিচে যাচ্ছি কিভাবে, এটা আগে বলেন। উপরে নিচে মাউসের স্ক্রল হুইল। আচ্ছা, উপরে যাওয়ার জন্য উপরে স্ক্রল করতেছি, নিচে যাওয়ার জন্য নিচে স্ক্রল করতেছি। ডানে বামে যাওয়ার জন্য আমরা স্ক্রল করব, বাট কন্ট্রোল ধরে যদি স্ক্রল করি সামনে পিছনে, তাহলে আমরা ডানে যাব বা আমরা বামে যাব। বুঝতে পারছি? এবার আসি, আমরা চাচ্ছি ধরেন এই শেপটার এই কর্নারের রাউন্ডনেসটা কমাইতে, তাহলে আমি ওই কর্নারটাকে সিলেক্ট করব। কোন টুল দিয়ে সিলেক্ট করতেছি? সিলেকশন না ডাইরেক্ট সিলেকশন? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। অনেকে বলবে স্যার আমি তো সিলেক্ট করি, আমার তো সিলেক্ট হয় না, আমার তো সবগুলো সিলেক্ট হয়ে যায়। সবগুলো সিলেক্ট হয় কেন? কারণ আপনি সিলেকশন টুল নিয়েছেন, আপনাকে সিলেক্ট করতে হবে ডাইরেক্ট সিলেকশন টুল। এন্ড দেন যে কোনো একটা কর্নারকে সিলেক্ট করলে ওইটাই সিলেক্ট হলে, এবার আপনি যদি এটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চান, তাহলে ওইটা কর্নার হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, এরপরে আসি, স্টার টুলের একটা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে আমি স্টার টুলটা নিলাম। স্টার টুলটা নেওয়ার পরে ক্লিক করে ড্র্যাগ করলাম, আমার স্টার আসলো। আমি বাহুগুলোকে কমাইতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? দিলাম ডাউন অ্যারো, শিফট ডাউন অ্যারো। গুড, তাহলে ক্লিক করে ড্র্যাগ করব, শিফট ধরে ডাউন অ্যারো দিব, কন্ট্রোল ধরে ডাউন অ্যারো দিলাম, কন্ট্রোল ধরে ডাউন অ্যারো। মাউসের ক্লিক ছেড়ে দিয়েছি, মাউসের ক্লিক ধরে রাখতে হবে। তাহলে মাউসের ক্লিক ধরে রেখে এবার আমাকে কি দিতে হবে? না শিফট ডাউন অ্যারো নাকি কন্ট্রোল ডাউন অ্যারো? শুধু ডাউন অ্যারো চলে আসছে। ওকে, এখনো কিন্তু আমি ক্লিক ছাড়ি নাই। ক্লিক না ছেড়ে এবার ধরবো কিবোর্ডের কন্ট্রোল ধরে যদি মাউসটাকে আমরা একটু ডান দিকে নেই, দেখেন চেঞ্জ হয়ে গেছে।
আচ্ছা, আমি যদি এই অবস্থায় রেখে আরো বাড়াইতে চাই তাহলে ক্লিক ধরে রেখে আপেরও দিলাম, বুঝতে পারছি। দেন আমি যদি এগুলাকে কমাইতে চাই, কেমনে কমাবো? কন্ট্রোল ধরবো, ক্লিক ধরে রাখা অবস্থায় কন্ট্রোল ধরে আমি কমাই দিলাম, কমে গেছে, বুঝতে পারছি। ওকে, এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এটা আবার দেখাবো, বড় ছোট করা। স্টার্ট টুল নিব, স্টার্ট টুল নিয়ে ক্লিক করে ড্র্যাগ করলাম, তাহলে আমার কি হইলো? একটা ছোট্ট একটা স্টারের মতো জিনিস আসলো। এবার আমি যদি তার বাহুগুলাকে বড় করে, এটা কি তার বাহু না? এই বাহুগুলাকে যদি বড় করতে চাই তাহলে কি করব? কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে তারপর যদি আমরা এখানে আসি, কন্ট্রোল ধরে যদি এটাকে টান দিই, সরি দেখেন বড় হইল। আবার কন্ট্রোল ধরে যদি এটাকে ভিতরের দিকে নিই তাহলে এটা আবার ভিতরের দিকে চলে আসছে, বুঝতে পারছি। পলিগন টুলে যদি এরকম হয় যে আমার 8টা বাহু লাগবে, এখন আমি নিলাম, এখন আমার কয়টা বাহু আছে গণেন তো? 1 2 3 4 5 6 7 8টা, ধরেন আমার লাগবে এখন 6টা, তাহলে কি করতে হবে? ডাউন অ্যারো দিতে হবে, মাউসের ক্লিক ধরে তারপরে ডাউন অ্যারো দিতে হবে, তাহলে এখন কয়টা হইলো? 6টা হইলো। এই ব্যাপারগুলো কি বুঝতে পারছি সবাই? আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে। কি বুঝবো? উন্ডো নয়, এটাকে বলে আন্ডো। আন্ডো করার জন্য কন্ট্রোল জেড, চলে আসে। আন্ডো করার জন্য কন্ট্রোল জেড। মনে করেন আপনি এই শেপটাকে ভুলে ডিলিট করে ফেলছেন, তাহলে আপনি তো এটা ভুল করে ফেলছেন, তাহলে ভুল শুধরানোর জন্য আমরা কি ইউজ করি? এখানেও কন্ট্রোল জেড যদি আমরা দেই ওইটা আবার চলে আসবে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আন্ডো করার পর আপনার মনে হলো যে না এটা তো ভুল করছি বলা ইচ্ছারে স্যার মানে খাটিয়ে দিলাম, বুঝি নাই। ভুল করেছি। হ্যাঁ, এই যে ভুল করে ডিলিট করলাম, তারপর না না স্যার আমি ভুল করছি বলে লিখে দিলে এটা দিছি ওটা আটটা বলেছে আমরা আনকো এটা স্যার আনকো কি হবে? আচ্ছা, এটা কাটবো কিভাবে? কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড দিলে ওইটা আবার, এটাকে আমরা বলি রেডো। যেমন দেখেন এটা একটা শেপ, এটাকে আমি ভুল করে কেটে দিছি, রাইট? এখন আমি যদি এটা তো ভুলে কেটে গেছে, তাহলে ভুল শুধরানোর জন্য কন্ট্রোল জেড দিলাম, চলে আসলো। শেপ আসার পর আমার মনে হলো যে এই শেপটা না থাকলেই মনে হয় ভালো হইতো, তাহলে আমরা আবার দিতে পারি কন্ট্রোল শিফট জেড, তাহলে শেপটা আবার চলে যাবে। একটাকে আমরা বলতেছি আন্ডো, একটাকে আমরা বলতেছি রেডো। কন্ট্রোল ওয়াই হচ্ছে এটা মাইক্রোসফটের ক্ষেত্রে, আর অ্যাডোবির ক্ষেত্রে কন্ট্রোল শিফট জেড। ইলাস্ট্রেটরে যদি কন্ট্রোল ওয়াই দেন তাহলে আবার অন্য জিনিস হয়ে যাবে, বুঝতে পারছেন? ইলাস্ট্রেটরে কন্ট্রোল ওয়াই না, ইলাস্ট্রেটরে হচ্ছে কন্ট্রোল শিফট জেড রেডো, আর আন্ডো করার জন্য কন্ট্রোল জেড, বুঝতে পারছি। বলেন আর কি প্রশ্ন আছে? হ্যাঁ, এই যে পেজটা যদি এরকম চলে যায় তখন কন্ট্রোল জিরো, কিবোর্ডের কন্ট্রোল জিরো দিলে এটা চলে আসবে, কন্ট্রোল জিরো। আর কি? আর কারো কোনো প্রশ্ন আছে? চলেন বাকি জিনিসগুলো আমরা নামাজের পরে দেখি। ঠিক আছে, চলেন তাহলে শুরু করি। এই পোলাপান সাইলেন্ট। তাহলে আচ্ছা, এবার আসি, যদি মাল্টিপল শেপ সিলেক্ট করতে হয়, মাল্টিপল শেপ, এটা তো দেখলাম যে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট, ডিরেক্ট সিলেকশন টুল নিব, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, শিফট ধরে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। যদি এরকম হয় কেউ 3টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে চাই তখন কি করব? শিফট ধরে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। এভাবে যে কয়টা করতে চাই শিফট ধরে ধরে আমাদেরকে ক্লিক করতে হবে। কিন্তু যদি আমরা শেপ সিলেক্ট করতে চাই, মাল্টিপল শেপস, তখন কি করতে হবে? ক্লিক করব, আরেকটা ক্লিক করলাম, আগেরটা তো চলে গেল, একই, এখানেও শিফটই ধরতে হবে, শিফট ধরে ধরে আমাদেরকে সিলেক্ট করতে হবে, বুঝতে পারছি। আবার বুঝাবো, কি বোঝেন নাই সেটা আগে বলেন। শুরু থেকে বুঝছেন নাই? দেখেন, যদি আমরা মাল্টিপল শেপ, মাল্টিপল মানে একের অধিক, একাধিক শেপ, 2টা 3টা 4টা 5টা 14টা শেপ যদি ধরতে চাই তাহলে কি করতে হবে? একটা শেপকে ধরবো, শিফট ধরে তারপর যে শেপগুলোকে ধরতে চাই ওই শেপের উপরগুলো আমরা ক্লিক করব, ক্লিক করলে ওই শেপগুলো সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন এখন? ওকে, এবার আসি, মাল্টিপল শেপ সিলেক্ট করা গেল। যদি কোনো একটা শেপ প্রয়োজন না হয় তখন এটাকে ডিলিট করব কিভাবে? যাকে ডিলিট করতে চাই তাকে সিলেক্ট করব, কিবোর্ডের ডিলিট বাটন, ডিলিট হয়ে গেছে, বুঝতে পেরেছি। ওকে, এবার আসি, কিছু টুলসের শর্টকাট আমাদেরকে জানতে হবে। যেমন রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ডের এম,
কিবোর্ডের এই যে পাশে লেখা আছে এম ব্র্যাকেটে, ইলিপসের শর্টকাট এল। এরপরে আমি যদি সিলেকশন টুলে আসি, সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ডের ভি। দেখেন আমি যদি এখানে মাউসটা রাখতেছি, সিলেকশন টুল পাশে কি লেখা আসতেছে, ভি। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ডের এ। তার মানে যদি এরকম হয়, আমি আছি এখন রেক্টেঙ্গেল টুলে, কিন্তু আমি যদি সরাসরি সিলেকশন টুলে যাইতে চাই, তাহলে আমার এইখানে ক্লিক করেও যাইতে পারি, আবার কিবোর্ডের ভি প্রেস করেও যেতে পারি। যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাইতে চাই তাহলে শর্টকাট কি, কিবোর্ডের এ দিলাম, এখন কিসে আসলাম, ডাইরেক্ট সিলেকশন টুলে। এবং আমাদেরকে এই শর্টকাটগুলোও মনে রাখতে হবে, শর্টকাটগুলো মনে রাখলে আমাদের কাজের ফ্লোটা আরও বাড়বে। আর যদি ম্যানুয়ালভাবে আমরা কাজ করতে যাই তাহলে কাজের ফ্লোটা অনেক লেন্দি হবে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো যাতে কাজের ফ্লো তাড়াতাড়ি করে আমরা কাজগুলোকে করতে পারি। এবার আসি, ধরেন প্রত্যেকটা শেপ আমরা দেখতে পাচ্ছি, তার কারণ এখানে একটা কালার আছে। আমরা চাইলে শেপগুলোকে আর্টবোর্ড, এটাকে বলা হয় আর্টবোর্ড, এই আর্টবোর্ডের ভিতরেও রাখতে পারি, আবার আর্টবোর্ডের বাইরেও রাখতে পারি। এখন আমি এই শেপটাকে দেখতে পারতেছি, তার কারণ হচ্ছে এই শেপে একটা কালার আছে। এখন কালারগুলো কিভাবে দেখায়, কালারগুলো এখানে দুই ধরনের কালার হয়, একটাকে বলা হয় ফিল কালার, আর একটাকে বলা হয় স্ট্রোক কালার। মাইক্রোসফট পেইন্টে আপনারা যেটাকে পড়তেন আউটলাইন কালার, ওইটাই হচ্ছে স্ট্রোক কালার, আর যেটা সলিড কালার ওইটাই হলো ফিল কালার। একই জিনিস, শুধু নামটা আলাদা। বুঝতে পারছি? তাহলে আমি যদি এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে যদি বলে দিই যে ডাবল ক্লিক করব, কালার দিব লাল কালার, কালার চেঞ্জ হয়েছে। আমি এখান থেকে যদি বলি যে এরকম ব্লু টাইপের একটা কালার, কালার চেঞ্জ হলো। তবে আমাদেরকে কালারগুলো অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে, খুব ওয়াইজলি সিলেক্ট করতে হবে। জাস্ট একটা কালার ভালো লাগলো, কালারটাকে সিলেক্ট করে ফেললাম, হবে না। কারণ দেখেন এই কালারের দিকে আপনি 5 মিনিট তাকায় থাকতে পারবেন? পারবেন না, বিরক্ত লাগবে। সো আমাদের কালারগুলোকে খুবই ওয়াইজলি সিলেক্ট করতে হবে, আন্দাজে আমরা কালারগুলোকে সিলেক্ট করতে পারবো না, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে, যদি আমি এখান থেকে ব্লু কালার নিতে চাই তাহলে এইখান থেকে মূলত আমাদের স্লাইডগুলো চেঞ্জ হবে। এখানে একটা স্লাইডার আছে, এই স্লাইড থেকে আমরা কালারগুলোকে চেঞ্জ করবো। ধরেন আমি এই কালারটা নিলাম, এখন এই কালারের আমরা চাইলে লাইট ভার্সন, মেইন ভার্সন, ডার্ক ভার্সন, গ্রে ভার্সন, যে কোনো ভার্সন আমরা এই কালারে নিতে পারি। সো প্রত্যেকটা কালার আমাদের কাছে আছে এবং ওই কালারের স্পেসিফিক কী কী ভার্সন, ওই ভার্সনগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, এবার আসি আমরা, এটাকে বলা হয় স্ট্রোক কালার। নিচেরটা স্ট্রোক কালার কীভাবে বুঝবো, আমি যদি আরেকটু জুম করি, দেখেন এখানে কি কালার আছে, ব্ল্যাক কালার। কেন ব্ল্যাক কালার? কারণ স্ট্রোকে কি কালার দেওয়া। তাহলে আমি যদি ব্ল্যাক কালারটা চেঞ্জ করে রেড কালার দেই, ওকে করে দিলাম, এখন তো রেড কালার চলে আসছে, কিন্তু আমার এখানে আসে নাই। কেন আসে নাই? কারণ আমার শেপটা সিলেক্ট করা নাই, এজন্য। সো আমি যার কালার পরিবর্তন করব ওই শেপটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেকশন টুল দিয়ে শেপটাকে সিলেক্ট করলাম, এরপর ডাবল ক্লিক করি, কালারের এখান থেকে কালার সিলেক্ট করব, বলে দিব ওকে, এবার কালার চেঞ্জ হয়েছে। এবার আসি, যদি আমরা চাই যে স্যার, একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, স্যার আমি কি চাইলে এই স্ট্রোকটারে আরো মোটা করতে পারবো না? জি স্যার, মোটা করতে পারবো, তবে আজকের ক্লাসে মোটা করতে পারবো না, কয়েকটা ক্লাস পরে যেয়ে করতে পারবো, ঠিক আছে? এবার আসি, আপনি যদি চান যে ফিল কালার স্ট্রোকে এবং স্ট্রোক কালার ফিলে আসবে, মানে কালারটা সুইচ হয়ে যাবে, তখন এটাকে কিভাবে করতে হয় দেখেন। ফিল এবং স্ট্রোকের উপরে একটা অ্যারো আছে, ওই অ্যারোতে যদি আমি ক্লিক করি তাহলে আমার কালারটা সুইচ হয়ে যাবে। এবং আমি যদি একটু জুম ইন করি তাহলে দেখেন, এইভাবে রাখি, তাহলে দেখেন আমার ফিল কালারটা স্ট্রোকে এবং স্ট্রোক কালারটা ফিলে সুইচ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? এটার একটা শর্টকাট আছে, এটা শর্টকাট হচ্ছে কিবোর্ডের শিফট এক্স যদি আমরা দিই, শিফট এক্স, তাহলেও আমার কালারটা সুইচ হবে। অনেকে বলছে স্যার আমার তো কালার সুইচ হয় না, কালার সুইচ হচ্ছে না কেন? দেখেন শিফট এক্স দিলে আমার এইখানে কালারটা পরিবর্তন হচ্ছে, কিন্তু শেপে হচ্ছে না, শেপ সিলেক্ট করা নেই, শেপটাকে আমাদের সিলেক্ট করে ফেলতে হবে। আচ্ছা, এবার আসি, যদি আপনি চান শেপে কোনো স্ট্রোক কালার থাকবে না, শুধুমাত্র ফিল কালারটা থাকবে, তাহলে ওই শেপটাকে সিলেক্ট করেন, স্ট্রোক কালারটাকে সিলেক্ট করে উপরে নিয়ে আসেন, এবং স্ট্রোক কালারের নিচে দেখেন একটা কালার আছে, এটার নাম হচ্ছে নান। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার দেখেন স্ট্রোকে কোনো কালার এখন আছে নাই। সিমিলারভাবে আমি যদি শেপটাকে সিলেক্ট করে ফিলকেও নান করে দিই, তাও কোনো কালার থাকবে। এখন আপনাদের মনে হইতে পারে যে স্যার আমার তো এখানে শেপটা চলে গেছে, শেপ চলে যায় নাই, শেপটা আছে, দেখেন শেপটা আছে, বাট শেপটা দেখা যাচ্ছে না কেন? কারণ এটাতে কোনো কালার নেই। বাট আমি যদি এটাতে এখন একটা কালার দেই, এখন বোঝা যাচ্ছে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো।
আছে? আরও কোনো প্রশ্ন নাই? ওকে, এরপরে আমরা আসি। ধরেন আমি অনেক কষ্টে এখান থেকে সুন্দর একটা কালার খুঁজে এরকম একটা কালার দিলাম, স্ট্রোক কালারকে সিলেক্ট করে স্ট্রোক কালারকে উপরে নিয়ে এসে স্ট্রোকেও আমি অন্য একটা কালার দিলাম, এরকম কালার আসছে। এই এক্স্যাক্টলি সেম কালারটা আমি এই গোল্লাতে দিতে চাই। এই গোল্লাতে যদি দিতে চাই তাহলে কি করতে হবে? এখন হয়তো আপনি বলবেন স্যার তাহলে এটাকে সিলেক্ট করে সেমভাবে আমরা এইভাবে আসি, কালারগুলোকে সিলেক্ট করি, কিন্তু এভাবে যদি সিলেক্ট করি এক্স্যাক্টলি সেম কালারটাই কি আসবে? সেম কালারটা আসবে না। সো আমরা যদি এক্স্যাক্টলি সেম কালারটা নিয়ে আসতে চাই আমাদের কি নিতে হবে? এখান থেকে আই ড্রপার টুল। আই ড্রপার টুলের শর্টকাট আই। আই ড্রপার টুলের শর্টকাট কি কিবোর্ডের? আই। আই ড্রপার টুল নিব, এরপরে যার থেকে মানে যার স্যাম্পল নিতে চাই যে এই কালারের মতো হবে ওই কালারের উপরে ক্লিক করব, অটোমেটিক্যালি কালার চলে আসছে। বুঝতে পারছি? অনেকে বলবো যে স্যার আমি তো আই ড্রপার টুল নিছি, এটার উপরে ক্লিক করছি, তাও আমার কালার আয় না। শেপ সিলেক্ট করা নেই, শেপ সিলেক্ট করে তারপর আমার কালারটা সিলেক্ট করতে হবে। বুঝতে পারছি সবাই? এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারি, আমার মনে হয় না আর কিছু বাকি আছে আজকে। তারপর একটু দেখি, এগুলা দেখাইছি ডিরেক্ট সিলেকশন। ভিডিও রেকর্ড করছেন? হ্যাঁ স্যার করছি, ভিডিও রেকর্ড অন করছি রে বাবা। মোটামুটি আমাদের সব কিছু আজকের মতো দেখা শেষ। এবার আমরা আসি আপনাদের হোমওয়ার্ক। মনে রাখবেন প্রথম জিনিস, আজকের ভিডিওটা খুবই 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 ইম্পর্টেন্ট এবং আজকের ভিডিও রেকর্ড করা আছে, রেকর্ড নিয়ে যাবেন। পেনড্রাইভ নিয়ে আসছেন? পেনড্রাইভ আনেন নাই কেউ? আনছেন? আচ্ছা, তাহলে পেনড্রাইভে ভিডিও দিয়ে দিব, ভিডিও নিয়ে যান এবং আজকের ভিডিওটা খুব ভালো মতো দেখবেন। তার কারণ আজকেরগুলো হচ্ছে একদম ভেরি বেসিক। এই বেসিকগুলো যদি আপনাদের ক্লিয়ার না থাকে নেক্সট ক্লাস কিন্তু আমরা বুঝবো না। বুঝতে পারছি? নেক্সট ক্লাস পুরোটাই মাথার উপর দিয়ে যাবে। তো সবার উপরে সবার কাছে প্রথম রিকোয়েস্ট হচ্ছে ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন আজকের, এবং ভিডিও দেখার পরে যে যে জিনিসগুলো বললাম প্র্যাকটিস করার জন্য, যে এই যে একটা শেপ নিলাম, শেপ নিয়ে প্র্যাকটিস করব, তারপর হচ্ছে আরেকটা এখান থেকে ইলিপস নিতে হয়, ইলিপসটাকে একদম পারফেক্টলি নিতে হয় কিভাবে? শেপ ধরে পারফেক্টলি নিতে হয়। তারপরে হচ্ছে আমরা এখান থেকে পলিগন নিব, পলিগনটা আমরা বাহুগুলোকে বাড়াবো কমাবো কিভাবে? ক্লিক ধরে রেখে আপ এরো দিলে বাহু বাড়বে, ডাউন এরো দিলে বাহুগুলো কমে যাবে। এরপরে আমরা বুঝলাম যে জুম ইন জুম আউট কিভাবে করতে হয়। জুম ইন জুম আউট কেমনে করে? কি ধরে? স্পেস ধরে না, অল্টার ধরে। অল্টার ধরে মাউসের চাকা ঘোরাইলে জুম ইন হবে, আবার পিছনের দিকে নিলে জুম আউট হবে। কিবোর্ড দিয়ে কিভাবে জুম ইন জুম আউট করে? কিবোর্ড দিয়ে কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বুঝলাম যে এই যে ডানে বামে কিভাবে নিতে হয়। কি টুল? ডানে বামে, এই যে ডানে যাচ্ছে বামে যাচ্ছে, কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘুরাইতে হয়। আর আপ উপরে নিচে কিভাবে নিচ্ছি? শুধু মাউসের স্ক্রল ইয়া করে। আচ্ছা, এরপরে আসি সিলেকশন টুলের শর্টকাট কি? ভি। তাহলে আমি এখন কোন টুলে আছি? সিলেকশন টুল না ডাইরেক্ট সিলেকশন টুল? সিলেকশন। এখন আমি যদি রেক্টেঙ্গেল টুলে যাইতে চাই শর্টকাট দিয়ে, তাহলে কি প্রেস করতে হবে কিবোর্ডে? এম প্রেস করতে হবে। এবার ক্লিক করলাম, আমার রেক্টেঙ্গেল আসলো। যদি আমি ইলিপস টুলে যাইতে চাই তাহলে কিবোর্ডের এল। এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো শর্টকাট দেওয়া নাই, এখানে তো কোনো কিছু লেখা নাই। যেগুলোতে লেখা নাই তার মানে বুঝতে হবে এগুলোর কোনো শর্টকাট নাই। বুঝতে পারছি? ওকে। আই ড্রপার টুলের শর্টকাট কি? আই। তাহলে ধরেন আমি এখান থেকে এরকম একটা কালার নিলাম, এই কালারটা আরেকটু ডার্কার করে দেই। স্ট্রোক কালার এসে দিলাম এই যে প্রিয়মের ফেভারিট কালার, হ্যাঁ, টিয়া কালার। ঠিক আছে? এখন আমি যদি এই এক্স্যাক্ট কালারটাকে এইখানে দেখতে চাই তাহলে কি করতে হবে? আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপরে আই ড্রপার নিতে হবে। আই ড্রপার নিয়ে হইলো না তো, সিলেক্ট করা নাই। তাহলে আই ড্রপার টুলে থাকা। এখন সিলেক্ট করব কিভাবে? সিলেক্ট করার জন্য কোন টুল লাগবে? সিলেকশন টুল। তাহলে সিলেকশন টুল নিলাম, ক্লিক করলাম, আই ড্রপার টুলে আসবো, ক্লিক করব। এবার আসছে? বুঝতে পারছি? এবার আসি আরেকটা ইয়া, স্যার আমি যদি কোনো একটা শেপকে সিলেক্ট করতে চাই তাহলে কি এটার মাঝখানেই ক্লিক করতে হবে? ব্যাপারটা এরকম না, আপনি মাঝখানে কর্নারে যে কোনো জায়গাতে আপনি ক্লিক করতে পারবেন।
ইভেন আপনি যদি জাস্ট ছোট্ট একটা অংশ ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন ছোট্ট একটা পার্ট, এরকম পার্ট আসলো না একটা, এটাও যদি চলে আসে তাও পুরা শেপটাই কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি এরকম হয় যে আমরা মাল্টিপল শেপ কিন্তু ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি, ক্লিক অ্যান্ড ড্র্যাগ। এখন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি সিলেক্ট করার পর আমার মনে হইলো যে এই শেপটা আমার অ্যাকচুয়ালি প্রয়োজন নাই, তখন আমি কি করব, শিফট ধরে ওই শেপের উপরে ক্লিক করলে ওই শেপটা ডি সিলেক্ট হয়ে যাবে, মানে সিলেকশন থেকে চলে যাবে। এবার আমি যদি এটাকে সরাইতে চাই, উপরে নিতে চাই, নিচে নিতে চাই, সবগুলোই যাচ্ছে, শুধু ওইটা যাচ্ছে না। কেন? কারণ এটা সিলেকশনের বাইরে চলে গেছে। বুঝতে পারছি? ডি সিলেক্ট করবো, ধরেন যে এখন তো এটা সিলেক্ট করা আছে, ডি সিলেক্ট করার জন্য শিফট ধরবো, শিফট ধরে যাকে ডি সিলেক্ট করতে চাই তার উপরে ক্লিক করব সিলেকশন টুল নিয়ে। এবার যদি আমি সরাই, দেখেন, বুঝতে পেরেছি? ওকে, আর কার কি প্রশ্ন আছে? আর সবগুলোকে যদি ডিলিট করতে চাই তাহলে কি করব, সবগুলা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট। আমি ভুলে ডিলিট করে ফেলছি, কন্ট্রোল জেড আনার পরে মনে হলো ডিলিট করাই ভালো ছিল, কন্ট্রোল শিফট জেড। এটা কি শুধুমাত্র ডিলিটের ক্ষেত্রে প্রযোজ্য? না, যদি এরকম হয় যে আমি ভুলে শেপটাকে এখানে নিয়ে আসছি, ভুলে শেপটাকে এখানে নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি, আনার পরে আমার মনে হলো যে না, একদম শুরুতে তো শেপটা এখানে ছিল, ওই জায়গাতে আবার যাইতে চাই, তাহলে কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড। বুঝতে পারছি? এরকম কতবার কন্ট্রোল জেড দেওয়া যাবে? এরকম কন্ট্রোল জেড দেওয়া যাবে ম্যাক্সিমাম কত, 20 বার না 40 বার মনে হয়, বাট আপনারা দিতে পারবেন 15 বার। 15 বার উপরে আপনারা দিতে পারবেন না বললে ভুল হবে, দিতে পারবেন, বাট এটা দেওয়ার পারমিশন আমি আপনাদেরকে দিব না। ম্যাক্সিমাম 15 বার আপনারা দিতে পারবেন। বুঝতে পারছি? বাট এতবার আমাদের অ্যাকচুয়ালি দিতেও হবে না, 3-4 বার দিলে আমাদের ব্যাপারটা চলে আসবে। কি প্রশ্ন আছে বলেন? ডাউন আর মানে ও কমে আর বাড়ে, যেটা সেটা হচ্ছে এই যে পলিগন টুল নিব। কেউ বললেন না, টুনাকে বলতে দেন, বলেন তো স্যার এখানে কয়টা বাহু আছে? 5টা বাহু আছে। আমি যদি এখানে 6টা বাহু নিতে চাই তাহলে কি আমার বাহু বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়াইতে হবে। বাড়াইতে হলে আমাদের শর্ত কি বলছিলাম বলেন তো? প্রথম শর্ত কি ছিল? মাউসের ক্লিক ধরে রাখতে হবে। তাহলে মাউসের ক্লিক ধরে রেখে কিবোর্ডের আপ অ্যারো যদি দেই তাহলে বাহু বাড়বে, আপ অ্যারো দিলাম বাহু বাড়বে। আর যদি কমাইতে চাই, ও আপ অ্যারো মানে কোনটা এটা চিনি না, না আপ লেখা নেই, এই যে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। এখন বুঝছি? ঠিক আছে, বলেন আর কি, আর কি প্রশ্ন আছে? আর কার কোথায় কনফিউশন আছে বলেন? দেখেন, এখানে আপনারা শেখার জন্য আসছেন, এরকম যদি হয় যে কোনো সিলি একটা মিস্টেক, এটা আমি বুঝতেছি না, এটাও আপনাদের প্রশ্ন করে, এটা কিন্তু আপনাদের অধিকার, ঠিক আছে? এটা আপনাদের হক। সো যে জিনিস আমরা বুঝবো না এটা আমরা বুঝে যাবো, তবে অবশ্যই প্রশ্ন করার ক্ষেত্রে বুঝা প্রশ্ন করতে হবে। আজাইরা প্রশ্ন করলে আবার বাস দিব কিন্তু। বলেন এখন কার কি প্রশ্ন আছে? আছে কারো কোনো প্রশ্ন? জি জি, হ্যাঁ, সিলেক্ট করে যদি ব্যাক স্পেস দেন তাও শেপটা চলে আসবে, বাট ব্যাক স্পেসও দিতে পারেন, ডিলিটও দিতে পারেন। জি স্যার, সিলেক্ট করার পরে না, এটা তো যদি আমি সিলেকশনে যেতে চাই তাহলে আমাকে ভি দিতে হবে, যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলে যেতে চাই তাহলে আমাকে এ দিতে হবে। মানে এগুলো হচ্ছে শর্টকাট। মানে শর্টকাট কেন আমরা ইউজ করি? যাতে আমাকে বারবার এখান থেকে এই টুলটা সিলেক্ট করতে না হয়। বুঝতে পারছেন? এর জন্য আমরা শর্টকাটটা অ্যাকচুয়ালি ইউজ করি। না না, শিফট টিপ ধরা লাগবে না। ধরা লাগলে তো আমি বলে দিতাম বাবা, ধরা লাগলে তো আমি বইলাই দিতাম যে শিফট ধরে ধরা লাগবে। কেন আমি এখানে কি বলে দেই নাই যে মাল্টিপল শেপ সিলেক্ট করার জন্য শিফট ধরতে হয়? বলছি না আমি? তাহলে যেখানে শিফট বই নেই সেখানে এটার মানে কি? শিফট ধরা লাগবে না। বুঝতে পারছি? কালার, হ্যাঁ কালার মিক্স করা যাবে, বাট আজকের ক্লাসে করা যাবে না। করা যাবে। ওকে, আর কি প্রশ্ন আছে বলেন? গুড, ভালো একটা প্রশ্ন করছেন। সিলেকশন আর ডিরেক্ট সিলেকশনের মধ্যে পার্থক্য হচ্ছে সিলেকশন টুল দিয়ে যে কোনো অবজেক্ট সিলেক্ট করা যায়। আমি কিন্তু বলি নাই কোনো শেপ সিলেক্ট করা যায়, আমি বলছি অবজেক্ট। এই অবজেক্ট শেপ হইতে পারে, এই অবজেক্ট কোনো ছবি হইতে পারে, এই অবজেক্ট কোনো লেখা হইতে পারে। বুঝতে পারছি? দাঁড়ান আমারে শেষ করতে দেন। তাহলে এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। আর ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে যদি আমরা শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করতে চাই, অ্যাঙ্কর পয়েন্ট, তখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করতে। দেখেন সিলেকশন টুল নিলাম, এখন কি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা যাচ্ছে?
সিলেক্ট করা যাচ্ছে না। অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করতে হলে তখন আমাদেরকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে তারপরে কাজ করতে হবে। এবার এটাকে যে আপনি উপরে নিচে কর্নারে ভিতরে যেভাবে ইচ্ছে ওইভাবে আপনি রাখতে পারবেন, প্রবলেম নেই। বুঝতে পারছি? ওকে, আরেকটা জিনিস দেখা দেই, এই অ্যাঙ্কর পয়েন্টের দুইটা পার্ট আছে। অ্যাঙ্কর পয়েন্টকে আমি যদি সিলেক্ট করি উপরে কন্ট্রোল প্যানেলে, স্যার আমার তো কন্ট্রোল প্যানেল আয় না, তাহলে না আইলে কি করবেন? উইন্ডো থেকে কন্ট্রোল প্যানেল নিয়ে আসবেন। আনার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার, আর একটা আছে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু স্মুথ। তাহলে এখন এটা কর্নার করা না স্মুথ করা? কর্নার করা। তাহলে যদি স্মুথ করতে চাই সিলেক্ট করব, আমার তো কর্নার করাই আছে, আবার কর্নার করব, স্মুথ করলাম, তাহলে দেখেন এটা এখন বাঁকা হয়ে গেছে। আর যদি আমার স্মুথ করা থাকে তাহলে ওই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে আমরা আবার কি করতে পারবো? কর্নার করতে পারবো। এখানে আরেকটা জিনিস, এই অ্যাঙ্কর পয়েন্টকে যখন আমি স্মুথ করতেছি তখন দেখেন দুইটা হ্যান্ডেল আসছে না? এই হ্যান্ডেলের কাজ আজকে না, হ্যান্ডেলগুলা আসুক, হ্যান্ডেলগুলা আসলে ওই ক্লাসে একদম ডিটেলসে বুঝাই দেবো হ্যান্ডেল কি জিনিস, কেন হ্যান্ডেল লাগে, একদম ডিটেলসে বলে দিব। বুঝতে পারছি? বাট জাস্ট আজকে এটা দেখাইলাম যে আমাদের অ্যাঙ্কর পয়েন্টের দুইটা চেহারা হইতে পারে, একটা হইতে পারে কর্নার আর একটা হইতে পারে স্মুথ। বুঝতে পারছি? কি হইছে প্রিয়? ওই স্যার যে বিন্দু আছে কোন বিন্দু? কত সময় হ্যাঁ বলেন। এটা স্যার কাজ একদম মাঝখানে, ওটা হচ্ছে সেন্টার, মানে এই শেপের কেন্দ্রবিন্দু এটা। তাহলে আমি যদি বলি এইখানে, বলো তো প্রিয়ম এইটার এই বিন্দুর মানে কি? সেন্টার এটা হচ্ছে এই গোল্লাটার সেন্টার। তাইলে বলেন তো এটার মানে কি? ওকে, আর কি? আর কি প্রশ্ন আছে বলেন? না আজকে তো এমন জটিল কোনো জিনিস বুঝাইনি, জাস্ট শেপ নেওয়া, কালার চেঞ্জ করা, এই ব্যাপারগুলা। কারো কোনো প্রশ্ন আছে? হোমওয়ার্কে এই তো এখন বলতেছি, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা যেটা করবেন, গুগলে আসবেন। গুগলে আসার পরে আপনারা লিখবেন হইল যে পিকচার ফ্রেম ইমেজেস, এরকম ছবির ফ্রেম নেবেন আপনারা, ঠিক আছে? যেগুলাতে ছবি আছে ওইগুলা নিব না, যেগুলাতে ছবি নাই ওইরকম ফ্রেম নিব। ছবি ডাউনলোড করতে হয় কিভাবে? যেই ছবিটা ডাউনলোড করতে চাই মাউসের রাইট বাটন ক্লিক করব। মোবাইল দিয়ে ছবি তুলতেছে কে? মারুম দেরা, ক্লাস ভিডিও নাই, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে লেখা আছে সেভ ইমেজ। এই সেভ ইমেজে ক্লিক করার পরে ছবিটা যখন আমরা সেভ করব তখন একটা জিনিস আমরা খেয়াল রাখবো, ছবিটা যাতে জেপিজি হয়। এটা কি জেপিজি? তাহলে এই ছবি আমরা ডাউনলোড করব না, যেই ছবিতে জেপিজি হবে ওইটা আমরা ডাউনলোড করব। মাউসের রাইট বাটন, সেভ ইমেজ, এটা কি জেপিজি? এটাও ডাউনলোড করব না। তাহলে সেভ ইমেজ, ধরেন আমি এখান থেকে বলি যে তাহলে জেপিজি, এটাতে আসি, মাউসের রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ, তাও আসে না এই জেপিজি। আসছে এখন জেপিজি। তাহলে যেগুলো জেপিজি আসবে ওইগুলো আমরা ডাউনলোড, ধরেন এটার নাম দিলাম আমি 1। ওকে, একটা ডাউনলোড করলাম, এরপরে আরেকটা আসি, এটা না আরেকটা করলাম। পিকচার ফ্রেম সার্কুলার হইতে পারে না? সার্কুলার ফ্রেম, এটা কি জেপিজি? না, তাহলে এটা নিব না। এটা জেপিজি, এটা নিলাম। ওকে, এরকম ফ্রেম নিব। ফ্রেম নেওয়ার পরে ইলাস্ট্রেটরে আসবো। ইলাস্ট্রেটরে আসার পরে ওই ফ্রেমটা আমরা আগে আমাদের যে ডকুমেন্ট আছে ডকুমেন্টে নিয়ে আসবো। কিভাবে আনতে হয়? ফাইল থেকে প্লেসে আসার পরে যে ছবিটা আমরা ডাউনলোড করলাম ওই ছবি ক্লিক করে প্লেস করব। আসছে? আসার পরে এই ছবির উপরে দেখেন একটা ক্রস চিহ্ন আছে না? এই ক্রস চিহ্নটা আমরা রাখবো না। এই ক্রস চিহ্ন সরাইতে হয় কিভাবে? এমবেড অপশন দিয়ে। স্যার আমার তো এমবেড অপশন আসে না, দুইটা কারণে না আসতে পারে। নাম্বার 1, আপনার কন্ট্রোল প্যানেলটা নাই। 2 নাম্বার কারণ, স্যার আমার তো কন্ট্রোল প্যানেল আছে তাও আসে না, কারণ আপনার ছবিটা সিলেক্ট করা নাই। তো ছবি সিলেক্ট করলে তারপর এমবেড অপশনটা আসবে, আমরা এমবেড করে দিব। এমবেড করার পরে আমরা এখানে যেটা করব, একটা ফ্রেম যেহেতু আছে ছবি বসাবো।
ছবিগুলো আমরা কোত্থেকে ডাউনলোড করব? হাই রেজুলেশনের ছবি আমরা নিয়ে আসবো আমরা unsplash.com, এটা একটা ওয়েবসাইট, এখান থেকে আপনারা কপিরাইট ফ্রি যে কোনো ইন্ডাস্ট্রির ছবি আপনারা ডাউনলোড করতে পারবেন। যেমন আমি যদি এখন লিখি নেক্সটে যে লিখলাম আমি নেচার, ওটা শুধু স্যার আমরা নিতে পারি হচ্ছে নেচার লিখলে পাহাড় নদী সমুদ্র সবই আসতেছে। আমরা স্পেসিফিক নিশ লিখে সার্চ লিখি বার্ডস, এটা নিতে পারি। সিলেক্ট করলাম ডাউনলোড ফ্রি, ডাউনলোড। এরপরে এটাও খারাপ না, বাট এটা ডাউনলোড করা যাবে না, এটা লক করা আছে, এটা নিতে পারি। এরকম কয়েকটা ছবি আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে ওই ছবিটাও এখানে নিয়ে আসব। ফাইল থেকে প্লেস থেকে এটা আমি নিয়ে আসি, প্লেস করলাম। প্লেস করার পরে এখানেও ক্রস চিহ্ন চলে আসছে, সিলেক্ট করে এমবেড করে দিব। এমবেড করার পরে এই ছবিটা যদি আমি ফ্রেমে বসাইতে চাই তাহলে আমার একটা কি লাগবে? সার্কেল লাগবে না? তাহলে আমরা একটা সার্কেল নিব এবং মেক শিওর সার্কেলটা যাতে এরকম না হয়, এভাবে যাতে আমরা না নিই, কারণ এভাবে নিলে তো আমার ফ্রেমটা বোঝা যাবে না। বোঝা যাবে? তাহলে আমার ছবিটা বসবে কোথায়? ফ্রেমের ভিতরে। তাহলে সার্কেলটাও কই নিতে হবে? ফ্রেমের ভিতরে আমরা নিলাম। এখন দেখেন আমার সার্কেলটা এক পাশ থেকে বড় করতে হবে না? তাহলে একটা শেপকে কিভাবে বড় ছোট করতে হয় এটা তো আমরা দেখি নাই। শেপকে বড় ছোট করার জন্য আমরা যেটা করব, যে শেপকে বড় ছোট করতে চাই তাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি আমরা শিফট অল্টার ধরে বড় করি তাহলে দেখেন চার পাশ থেকে বড় ছোট হচ্ছে। কিন্তু যদি আমরা এক পাশ থেকে বড় ছোট করতে চাই তাহলে শিফট ধরে, ধরেন আমি বললাম যে ডান পাশ থেকে বড় করতে হবে, তাহলে শিফট ধরে ডান পাশ থেকে টান দিব, বড় হইলো। শিফট ধরে আমি এটা উপর থেকে ছোট করব, তাহলে শিফট ধরে উপর থেকে নিচে টান দিলাম, উপর থেকে ছোট হচ্ছে। কিন্তু আমি যদি চার পাশ থেকে বড় ছোট করতে চাই তাহলে কি কি ধরতে হবে? শিফট আর অল্টার ধরতে হবে। এবার আসি আরেকটা জিনিস, আমার কাছে একটা শেপ আছে, এই একটা শেপ থেকে কপি করে আমি আরেকটা শেপ বানাবো কিভাবে? ওই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার ধরবো। অল্টার ধরে আমি যদি টান দেই তাহলে দেখেন কি ধরবো? অল্টার ধরে ক্লিক করে টান দিয়ে তারপর যদি বের করি আমার শেপটা কপি হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে এবার আমাকে এখানে বলেন আমি একটা ইলিপস নিলাম, ইলিপসটা আমার এক পাশ থেকে বড় করতে হবে, তাহলে এখানে কিভাবে বড় করব? তাহলে শিফট অল্টার না, শুধু শিফট ধরে আমি বড় করলাম, হইল? এরপর এই ছবিটা যদি আমি ফ্রেমে বসাইতে চাই আমার শর্ত হচ্ছে ছবিটা নিচে থাকতে হবে, শেপটা উপরে থাকতে হবে। আছে? কিন্তু আপনাদের অনেকের থাকবে না। এখান থেকে আমি একটা জিনিস দেখাই, এটা একটা শেপ, এটাকে আমি কপি করলাম, দুইটা কপি করে কালার চেঞ্জ করি, এরকম একটা কালার নেই, আরেকটা কপি করে কালার চেঞ্জ করলাম, আরেকটা কপি করে আরেকটু কালার চেঞ্জ করলাম, ওকে, এরকম একটা কালার দিলাম। এবার আমি যদি শেপগুলোকে একটু এভাবে রাখি, বলেন সবার উপরে কোন শেপটা আছে? সবার নিচে কোন শেপটা আছে? সবার নিচে আছে ব্লু কালার। সবাই একমত? আচ্ছা, এবার আসি এই জিনিস বোঝানোর জন্য আমার একটা উদাহরণ লাগবে। ধরেন আমি যদি তাসিনকে বলি যে তাসিন আপনি একটু সামনে আসেন, তাসিন কি একদম সরাসরি এখানে চলে আসবে? না, এক বেঞ্চ আগাবে। আর আমি যদি প্রিয়মরে বলি যে এক বেঞ্চ পিছনে যাইতে, যেমন ও সামনে ছিল, ও এক বেঞ্চ পিছনে গেছে। আমি যদি বলি আপনি একটু পিছনে যান, ওকে একদম পিছনে যাবে। তার মানে সামনে পিছনে যাওয়ার চারটা ওয়ে। একটু সামনে আসতে পারি, একবারে সামনে আসতে পারি, একটু পিছনে যাইতে পারি, আবার একবারে পিছনে যাইতে পারি। এবার এখানে একটু বোঝেন, আমি এই শেপটাকে একটু পিছনে নিব, তাহলে একটু পিছনে নিলে এটা কোন শেপের পিছনে যাবে? গ্রিনের পিছনে। তাহলে সামনে পিছনে কিভাবে নিতে হয়? যাকে সামনে পিছনে নিতে চাই তাকে সিলেক্ট করতে হবে। কারণ আমি যদি বলি সামনে আসেন, তাহলে কে সামনে আসবে? আমি তো নাম বলি নাই, প্রিয়ম আসবে না, আশরাফ আসবে না, তাসিন আসবে, নাম বলতে হবে না? তাহলে এখানে আমার শেপটাকে সিলেক্ট করতে হবে, কাকে আমি সামনে পিছনে আনতে চাই। সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে লেখা আছে অ্যারেঞ্জ, ওই যে দেখেন চারটা অপশন। ব্রিং টু ফ্রন্ট মানে সবার উপরে আসা, আর সেন্ড টু ব্যাক মানে একবারে পিছনে যাওয়া। আমি যদি সেন্ড টু ব্যাক দেই, এখন দেখেন একবারে পিছনে কে? একবারে পিছনে চলে গেছে। কিন্তু আমি তো একবারে পিছনে নিতে চাই নাই, ভুলে নিয়ে গেছি। ঠিক করবো কেমনে? দিলাম কন্ট্রোল জেড দিয়ে এটাকে এক স্টেপ পিছনে নিব। তাহলে কি করব? মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, এক স্টেপ পিছনে গেছে। আবার মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, আরেক স্টেপ পিছনে গেছে।
তাহলে আমি যদি ব্লু কালারটাকে রেডের সামনে নিয়ে আসতে চাই, তাহলে ব্লু কালারকে কি করতে হবে? আগে সিলেক্ট করতে হবে, অ্যারেঞ্জ, এবার কি ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড। তাহলে মাউসের রাইট বাটন, অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড, এক স্টেপ আসছে, আবার অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড, রেডের উপরে আসছে। বুঝতে পারছি? তাহলে যদি আপনাদের কখনো এরকম হয় যে আমার ছবিটা উপরে শেপটা নিচে, তাহলে ছবিকে এক স্টেপ পিছনে নিতে হবে। তাহলে ছবিটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বলে দিব সেন্ড ব্যাকওয়ার্ড, পিছনে গেল। ছবি এবং শেপ একসাথে ধরবো। তাহলে আমরা বলছিলাম যে মাল্টিপল অবজেক্ট কিভাবে সিলেক্ট করতে হয়, শিফট ধরে। তাহলে ছবি আর শেপ দুইটাকে শিফট ধরে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, বলে দিব মেক ক্লিপিং মাস্ক। তাহলে আমার ফ্রেম আর ছবি বসে গেছে। দুটাকে কি শিফট ধরে, শুধু শিফট ধরে? শিফট ধরে তো ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে না? সিলেক্ট মানে কি? সিলেক্ট মানেই তো ক্লিক করা, বুঝেন নাই? শিফট ধরে সিলেক্ট করলাম মানে কি? ক্লিক করছি না? ক্লিক না করলে কেমনে সিলেক্ট হবে? দুইটাতে ক্লিক করতে না? জি স্যার, দুইটাতেই ক্লিক করতে হবে। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক আসছে। এবার আমার ফ্রেমটা আলাদা আর ছবিটা কিন্তু আলাদা। তাহলে আলাদা আলাদা কিভাবে রাখলে ভালো লাগবে? না, এইভাবে রাখবো এবং কি করব, ওই যে ছবিটা আমরা ফ্রেমে বসালাম ওইটা এবং ওই ফ্রেমের ছবিটা দুইটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আসবো অবজেক্ট থেকে গ্রুপ, তাহলে ছবিটা গ্রুপ হয়ে যাবে। এবং ছবিকে যদি আপনি ছোট বড় করেন, কিভাবে বড় ছোট করতে হয়? কোনো অবজেক্টকে বড় ছোট কেমনে করতে হয়? সিলেক্ট করে শিফট ধরে বড় ছোট করতে হয়। তাহলে আমি যদি অবজেক্টকে সিলেক্ট করে শিফট ধরে ছোট করলাম, হইল? আপনাদের হবে না। আপনাদের হবে কেমন? আপনার বলতে স্যার আমি তো বড় ছোট করলে এরকম হয়ে যায়, কারণ শিফট ধরা নাই। সো শিফট ধরে তারপরে ছোট করতে হবে বা বড় করতে হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে চলেন আরেকটা দেখাই। তাহলে আমি নিব ফাইল, নিউ। তাহলে আমার এটা শেষ। এবার আবার আসবি ফাইল, নিউ, নতুন ডকুমেন্ট নিব, ক্রিয়েট করব। এবার অন্য একটা ফ্রেম নিয়ে আসি, ফাইল থেকে প্লেসে আসব, অন্য একটা ফ্রেম নিলাম, প্লেস করব, আনলাম। ছবিতে একটা ক্রস চিহ্ন আসছে, তাহলে এমবেড। স্যার আমার তো ক্রস চিহ্ন আসে না, না আসলে ভালো কথা, আনা লাগবে না। আর যদি আসে তাহলে এটারে এমবেড করতে হবে। বুঝতে পারছি? এবার এখানে যদি আমি ছবি বসাইতে চাই তাহলে কি আমার কি লাগবে? গোল্লা লাগবে? কি লাগবে? তাহলে আমি এখান থেকে নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে ক্লিক করব না, ভিতর থেকে নিলাম। আমার বোঝার সুবিধার্থে আমি এটার কালারটা চেঞ্জ করলাম। বুঝতে পারছি? এরপর যেই ছবি বসাইতে চাই প্লেস থেকে ওই ছবিটা নিয়ে আসবো, এটা নিয়ে এখন ছবি নিলাম। এই ছবিতেও ক্রস চলে আসছে, তাহলে কি করব? এমবেডে ক্লিক করব। ছবিটা সবার উপরে, এটাকে নিচে নিই। কেন নিচে নিব? কারণ আমরা যে ক্লিপিং মার্কস করতেছি, এই ক্লিপিং মার্কস করার শর্ত হচ্ছে শেপটা উপরে থাকতে হবে আর ছবিটা নিচে থাকতে হবে। তাহলে ছবিটাকে যদি আমি শেপের নিচে নিতে চাই কি করতে হবে? অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তাই না? সেন্ড টু ব্যাক না সেন্ড ব্যাকওয়ার্ড? সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড টু ব্যাক দিলে কিন্তু একদম ফ্রেমের পিছনে চলে যাবে। ঠিক আছে, তো আমাদের দিতে হবে সেন্ড ব্যাকওয়ার্ড। এবার শেপ আর ছবি দুইটাকে একসাথে শিফট ধরে ক্লিক করব, সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে বলবো মেক ক্লিপিং মাস্ক। হয়েছে? এখন আমার ছবিটা তো পারফেক্টলি আসে নাই, তাহলে ছবিকে আর একটু ছোট করতে হবে। তাহলে ছবিকে ছোট করার জন্য কি করতে হবে? আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতে পারি। ছবিটাকে সিলেক্ট করব, শিফট অল্টার ধরে একটু ছোট করলাম এভাবে। এবার ছবি আর শেপ দুইটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এবার হয়েছে? এবার এই ছবি আলাদা, ওই ফ্রেম আলাদা, তাহলে কি করব? ছবি আর ফ্রেম দুইটাকে ধরে অবজেক্ট থেকে গ্রুপ। বুঝতে পারছি? এইভাবে আমরা ছবি ক্লিপিং মাস্ক করব। জি স্যার, কোথায়? এখানে ফাঁকা আছে, কোনো সমস্যা নাই। তাইলে আমরা যেটা করতে পারি, ওইটাকে ধরে একটু বাড়ায় দিলাম। হয়েছে? এইভাবে আমরা ছবি ক্লিপিং মার্কস করব। বুঝতে পারছি? ফ্রেম ডাউনলোড করব, ছবি ডাউনলোড করব, ফ্রেমের ভিতরে ছবিটাকে বসাবো, গ্রুপ করব। এবার এই কাজ কয়টা করব? 20টা। ঠিক আছে, মাত্র। এটা করতে বেশি টাইম লাগবে না। জাস্ট আবার দেখাই, ডকুমেন্ট নেবেন,
ডকুমেন্ট নিয়ে নিউতে ক্লিক করবেন। জি ওপেন না, ওপেন দিলে হবে না, নতুন ডকুমেন্ট নিতে হবে। ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে আরেকটা দেখাই, ফাইল থেকে আসবো প্লেস, প্লেসে আসার পরে আরেকটা ফ্রেম নিলাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব। কি করব এখন, করলাম এমবেড। তারপরে কি করব, কি করব, রেক্টেঙ্গেল নিব, তাহলে নিলাম রেক্টেঙ্গেল। তারপরে কি করব, ছবি নিতে হবে, প্লেস, এখান থেকে কোনটা নেওয়া যায়, ধরেন এটা নেই, নিলাম। এবার কি করব, এমবেড করব। তারপরে এখন এটা সিলেক্ট করব কেমনে, কেমনে সিলেক্ট করব, আমার তো সিলেকশনের মতো কিছু নাই, সিলেকশন টুলে আসতে হবে, সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করলাম। তারপর এটাকে কি করতে হবে, সেন্ড ব্যাকওয়ার্ড দিতে হবে। কেমনে দিব, রাইট ক্লিক করে। স্যার আমার রাইট ক্লিক করলে তো আয় না, এই যে স্যার আমি ভিতরে ক্লিক করছি তাও আয় না, ছবির উপরে ক্লিক করছি তাও আয় না, ছবি সিলেক্ট করা নাই, ছবি সিলেক্ট করে তারপরে আসতে হবে অ্যারেঞ্জ, তারপরে সেন্ড ব্যাকওয়ার্ড। তারপরে কি করব, শেপ আর ছবি দুইটাকে কেমনে সিলেক্ট করতে হয়, শেপ ধরে সিলেক্ট করব। তারপরে মাউসের রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, এরপর দুইটাকে ধরে অবজেক্ট থেকে গ্রুপ, এই যে লেখা আছে এখানে, বুঝতে পারছেন, দেখাচ্ছি। এবার এই যে ছবি বানাইলাম এটা সেভ করতে হবে জেপিজি, জেপিজি সেভ করব কিভাবে, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ এ আসার পরে আমরা যেখানে ছবি রাখতে চাই, আপনাদের ফোল্ডার করছিলাম না 2539 হয়ে গেল, 33 নো ম্যাচ, 28 29 33। আচ্ছা নতুন করে বানাই, জিবি 2539। ফোল্ডারে এসে ওই ফোল্ডারে নাম দিতে হবে না, যদি নাম না দেয় তাহলে কিন্তু রিপ্লেস হয়ে যাবে। বলবেন যে স্যার আমি একটা ছবি বানাই, আগের ছবি বানাই, নতুন ছবি বানাই, আগের ছবি চলে যায়, তাহলে আগের ছবি চলে যাচ্ছে কেন, নাম দেই নাই। তাহলে এই যে নাম দিলাম, নাম দিয়ে এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে, জেপিজি। স্যার আমার তো জেপিজি আয় না, জেপিজি না আইলে এখানে ক্লিক করবেন, তারপর টুকাবেন কোথায় জেপিজি আছে, টুকিয়ে বের করবেন এই যে জেপিজি, তারপরে বলবেন এক্সপোর্ট, এক্সপোর্ট দেওয়ার আগে এখানে আছে ইউজ আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ডটা ক্লিক করবেন, ক্লিক করে তারপর বলবেন এক্সপোর্ট এন্ড দেন বলবেন ওকে, আমার ছবি সেভ হয়ে গেছে। এবার আমি যদি ফোল্ডারে এসে দেখাই, পিসি এখানে আসি, 39 39 39, ওই যে আসছে। আচ্ছা এরপরে আসি, তারপরেরটা, এটা সেভ করব কিভাবে, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, তারপর ধরলাম যে নাম দিলাম 2, এরপর এখানে জেপিজি না থাকলে কি করব, জেপিজি টুকাবো, জেপিজি টুকিয়ে বের করব, তারপর ইউজ আর্টবোর্ডে ক্লিক করে বলবো এক্সপোর্ট ওকে। বুঝতে পারছি, এভাবে 3 নম্বরে আসবো, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, জেপিজি, এক্সপোর্ট করব। নাম দিলাম না, বাট আপনারা বুঝবেন তো নাম দিতে হবে, নাম দিলাম 3, নাম দিয়ে তারপর সেভ করব। এবার গ্রুপে পোস্ট করব কিভাবে, গ্রুপে পোস্ট করার জন্য গ্রুপে আসেন, ডিসকাশনে আসেন, এসে রাইট সামথিং, পোস্ট, এরপরে হচ্ছে 39, সবগুলো ছবিকে সিলেক্ট করে ওপেন করে দিব, তারপর যা যা লিখতে হবে লিখে পোস্ট করে দিব। বুঝতে পারছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। জি 20টা 20টা বানাবো, 20টাই বানাইতে হবে, এটাই সিলেবাসে দেওয়া আছে, ঠিক আছে 20টা বানাবো না, এটা কম। আজকে দেখেন, আজকে মাত্র ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস, আজকেই যদি বলেন, আমি আপনাদেরকে বলছিলাম না যে আপনাদেরকে ডিজাইনার বানানোর দায়িত্ব আমার, তাহলে আমি তো আমার দায়িত্ব পালন করতেছেন, আপনারা যদি হোমওয়ার্ক না করেন তাহলে কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করতেছেন না, বুঝছেন, কিন্তু আপনারা কথা দিয়েছিলেন আপনারা করবেন। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন নাই? দাঁড়ান, আরেকটা কথা বলে দেই,
সবাই একটু শান্ত হন, ব্যাগ ট্যাগ পরে গুছান। সেটা হচ্ছে আমি জানি আজকে ইলাস্ট্রেটরে কাজ করতে যে অনেকের অনেক ধরনের প্রবলেম হবে। হয়তো আপনি ভিডিওতে দেখবেন আপনার এটা হচ্ছে, ওইটা হচ্ছে না, ওইটা হচ্ছে, সেটা হচ্ছে না, যার কারণে অনেক সময় অনেকের হয়তো মনে হতে পারে যে না এটা তো মনে হয় যে অনেক কঠিন, এটা তো মনে হয় আমি পারবো না, এটা তো এরকম, এটা তো মনে হয় আমাকে হবে না। একটা প্রবলেম নিয়ে আমার 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বসে থাকা লাগতেছে, একটা প্রবলেম নিয়ে আমার সারা রাত বসে থাকা লাগতেছে। এরকম হবে, এটা স্বাভাবিক। বাট এরকম যদি হয় এর মানে আপনি অ্যাটলিস্ট এটা চেষ্টা করতেছেন। আর যদি আপনি এখানেই গিভ আপ করে দেন, আপনি ফার্স্ট ক্লাসেই গিভ আপ করে দিলেন। বুঝতে পারছি? আরেকটা কথা বলে দেই, কাজ করতে গিয়ে প্রবলেম হবে, এটা আমিও জানি, প্রবলেম হওয়াটা স্বাভাবিক। এই জন্য নেক্সট ক্লাসে যেটা করব আমি আপনাদের প্রবলেমগুলো আগে সলভ করব, আগে প্রবলেম সলভ করব, তারপরে ওই ক্লাসের যেই টপিক থাকবে তারপর টপিক শুরু করব। বুঝতে পারছি? তো প্রবলেম থাকলে কোনো প্যারা নেই, প্রবলেম নিয়েই কাজ করেন এবং ক্লাস ভিডিওটা ভালো মতো দেখেন। আর মেসেঞ্জারে তো আমি আসি, কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ করে ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই দিয়ে সলভ করে দিব। হ্যাঁ, ভিডিও তো পেন রেফে দিয়ে দিব, তারপর আপনারা পেয়ে যাবেন। অন্য কোনোটা আনলে ওইটা এখানে ওপেন হবে না, ইলাস্ট্রেটরে আনতে পারবেন না প্লেস থেকে। আমি যদি এখান থেকে দেখাই, ভালো কথা বলছেন। সেভ ইমেজ AVIF, রাইট? এটা আমি সেভ করলাম। সেভ করার পরে ইলাস্ট্রেটরে আসি, ফাইল থেকে প্লেস থেকে ওই যে ফ্রেমটা নিলাম। স্যার আমার ফাইল আয় না, কেন আয় না? কারণ এটা কি জেপিজি ছিল, এটা AVIF ছিল, এই জন্য আসে না। ছবির জন্য যে কোনো ছবির জন্যই প্রযোজ্য। জি স্যার। কিসের হ্যাঁ, ওইটা যে কোনো নিজের মতো নিতে পারবেন, প্রবলেম। ফাইল থেকে নিউতে এসে তারপরে এই যে আপনার ইচ্ছা মতো সাইজ নিতে পারবেন, বাট এটা যেন পিক্সেল হয়। আর আপনি যদি ইঞ্চিতে নেন, ইঞ্চিতে নিয়ে আপনি যদি বলেন যে 2000 ইঞ্চি বাই 5000 ইঞ্চি, তাহলে তো আবার ঝামেলা। সো এটা হবে পিক্সেলে দিয়ে তারপর হচ্ছে এটা নেবেন সাইজটা। এটাই তো নতুন আর্টবোর্ড, এই যে নতুন ডকুমেন্ট, এটাই তো নতুন আর্টবোর্ড। একটার আগে কোনটা? জি, 4 নাম্বারটা করবো। তাহলে ফাইল, নিউ ডকুমেন্ট, নতুনটা নিলাম। তাহলে এই যে দেখেন উপরে একটা ট্যাব, 2টা ট্যাব, 3টা ট্যাব, 4টা ট্যাব। এই যে ক্রোমে আমরা ট্যাব চালাই না, একটাতে মেসেঞ্জার চলে, একটাতে গান চলে, একটাতে ডিজাইন চলে। তাহলে এখানেও এরকম ট্যাব আছে, এই যে একটা ট্যাব, 2টা ট্যাব, 3টা ট্যাব, 4টা ট্যাব। বুঝতে পারছি? আবার নতুন করে সাইজটা নিতে হবে। আর কি প্রশ্ন আছে কারো? কোনো প্রশ্ন নাই?